আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমাদের ম্যাথ টপ 30 সিকিউ সিরিজের আমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের লেকচার নিয়ে আমরা আসছি। সেটার নাম হলো কি কনিক, ঠিক আছে? তো আমরা আজকে একেবারে এ টু জেড কনিকের সব কিছু শেষ করব। ক্লাসটা একটু হয়তো বা একটু বড় হবে, কারণ কনসেপ্ট অনেকগুলো। প্রথমত ভাগ হয়ে যায়, প্রথমত কনিক আগে চেনা লাগে আমাদের, তারপরে পরাবৃত্ত থাকে, তারপরে উপবৃত্ত থাকে, তারপরে অধিবৃত্ত থাকে, তারপরে মানে অসীম তটের সমীকরণ থাকে। ওইটা ইম্পর্টেন্ট না। তারপরে এই প্রত্যেকটা পরাবৃত্তের মধ্যে আবার আমাদের অনেকগুলো জিনিস শেখা লাগে। তারপরে আবার সেখান থেকে আবার আমাকে কি চিনা লাগে বলতো ভাইয়া? সেখান থেকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা লাগে, অন্যগুলো সমীকরণ নির্ণয় করা লাগে না, বাট পরাবৃত্তের ক্ষেত্রে লাগে। এরপরে হলো যে তোমার হচ্ছে বিভিন্ন এই জিনিসগুলো। তো আমি এখন ডিটেলসে দেখাবো যে আসলে কী কী জিনিস আমাদের লাগে আর কী কী জিনিস আমাদের লাগে না, ঠিক আছে? তো আমি এক এক করে ধাপে ধাপে সবগুলো জিনিস শুরু করতেছি। তাহলে চলো চলো আমরা তাহলে শুরু করে দিই আমাদের জার্নিটা, ঠিক আছে? প্রথমত সিকিউ এখান থেকে কয়েক ধরনের হয়ে থাকে, ঠিক আছে? কয়েক ধরনের মধ্যে কি কি আমাদের এখানে পার্ট তো তিনটা, পরাবৃত্ত, উপবৃত্ত আর একটা হলো কি অধিবৃত্ত, ঠিক আছে? আর কি থাকে অসীম তটের সমীকরণ এক্সট্রা করে ওইটা। তো পরাবৃত্ত থেকে আমাদের কি কি পড়া লাগে দেখো। পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তে উপকেন্দ্র, অক্ষ, দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মানটা আমার ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা আসে। তারপরে হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে বিভিন্ন জিনিস দিয়ে, এবং পাশাপাশি আরেকটা জিনিস এখান থেকে প্রশ্ন আসে, সেটা হলো কি ফোকাস দূরত্ব। কি আসে? ফোকাস দূরত্ব। পরাবৃত্ত খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। পরাবৃত্ত থেকে ম্যাক্সিমাম টাইমে একটা সিকিউ হয়, আর উপবৃত্ত অধিবৃত্ত মিলিয়ে অনেক সময় একটা সিকিউ হয়, ঠিক আছে? দুইটা সিকিউ এখান থেকে মাস্ট আসবে তোমার পরীক্ষায়। তারপর হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র, উপকেন্দ্রিকতা, আরটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে? এই তিন ধরনের প্রশ্ন বেশি হয়। আমরা কিন্তু বাকি সবই দেখবো, বাট এগুলো আমাদের বেশি হয় পরীক্ষায়। অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়? উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, দ্বিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলো হয়। এবং এক্সট্রা করে আমরা অসীম তটের সমীকরণ মাঝে মাঝে রেয়ার কেসে চলে আসে, তো আমরা দেখে রাখবো, ঠিক আছে? এই হলো আমাদের কি একদম মানে এই টপিকগুলো বাইরে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয় না, এগুলোর মধ্যে প্রশ্ন হয়। পরাবৃত্তের ক্ষেত্রে এগুলো কিন্তু মাস্ট একটা সিকিউ এখান থেকে হয়ে যায়, ঠিক আছে? চলো আমরা একটু কথা বলি আগে। প্রথমত কথা হলো যে আজকের ক্লাসটা একটু বড় হবে, তাই একটু ধৈর্য সহকারে দেখা লাগবে এবং পয়েন্টগুলো একটু ধরার চেষ্টা করতে হবে। ক্লাসগুলো বেশি বেশি চিত্র আঁকা লাগবে, এবং ক্লাসগুলো যারা ভালো ধরতে পারবে তারা এই চ্যাপ্টার থেকে 20-20 সিকিউতে কমন পেয়ে যাবে। যারা আমার কনসেপ্ট পার্টটুকু ভালো মতো ক্লিয়ার হবে, আমি সিকিউতে এমন এমন কিছু কোশ্চেন রাখছি যেগুলো একটু টিকি তোমাদের করতে অসুবিধা হবে, এমন সিকিউগুলো রাখছি, ঠিক আছে? কেন এমন সিকিউগুলো রাখছি? নর্মাল সিকিউ তোমরা করতে পারবা, তো এগুলো আমি একটু ধরাই দিতে পারলে তার মানে কি তোমাদের মোটামুটি এই চ্যাপ্টার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি পরাবৃত্ত থেকে একটা সিকিউ, পরাবৃত্ত থেকে দুইটা সিকিউ, উপবৃত্ত থেকে একটা, অধিবৃত্ত থেকে একটা, এইভাবে সিকিউ রাখছি, ঠিক আছে? এই হলো ওভারঅল আজকের ক্লাসের সামারি। তাহলে আমরা শুরু করে দিব এখনই আমাদের মেইন যাত্রা, ঠিক আছে? আমরা প্রথমত কনিক কি আসলে কি তোমার হলো যে কোনো একটা বক্ররেখা, এই বক্ররেখার মধ্যে বিভিন্ন ধরনের আমরা কি পাই বলতো? শেপ পাই। এই বক্ররেখাকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারি। তো এক একটা শেপের ক্ষেত্রে তোমার হলো যে একটা শেপ চেনা লাগবে। এখন চেনার উপায়গুলো কি কি? আমি ধরো বক্ররেখার এই যে বক্ররেখা, এটার আদর্শ সমীকরণ হলো কি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার 2gx 2fy 2hxy প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি? এটা হলো যে আমাদের বক্ররেখার আদর্শ সমীকরণ। এই যে বক্ররেখার যে তুমি আদর্শ সমীকরণটা পাচ্ছ, এই সমীকরণ থেকে তুমি কিভাবে আসলে বুঝবা যে এটা হলো বৃত্তের সমীকরণ, এটা হলো পরাবৃত্তের সমীকরণ, এটা হলো উপবৃত্তের সমীকরণ, এটা হলো অধিবৃত্তের সমীকরণ, এটা হলো সরলরেখার সমীকরণ, এটা কিভাবে বুঝবা? তো আমি এখানে দুই রকম ভাবে চিনাবো। একটা হলো কি তোমার হলো উৎকেন্দ্রিকতার মান দিয়ে, আর একটা চিনাবো আমি সমীকরণ থেকে তুমি কিভাবে চিনবা। প্রথমত আমার কাছে একটা তোমার হলো যে এটা বোঝানোর জন্য আর একটু গোল জিনিস লাগতো, একটা ফুটবল লাগতো, ঠিক আছে? আমার কাছে একটা বোতল আছে, ঠিক আছে? এই বোতলটা দেখতে পাচ্ছ। তো এই বোতলটা একদম নর্মাল অবস্থায় আছে। তুমি দেখো এটাকে, তুমি যদি এইভাবে দেখো একটু, আমি যদি এটাকে একটু লাগাই, একটু দেখো, একটু দেখা দেখ অনেক কিছু বুঝতে পারবা। তুমি এইভাবে দেখো, আমি আশা করি তুমি ক্যামেরার মধ্যে এইভাবে দেখতেছো, একটা গোল একটা শেপ দেখতে পাচ্ছ। দেখো তুমি যদি এরকম ভাবে দেখো, তার মানে একটা গোল শেপ, তার মানে তুমি এরকম একটা শেপ দেখতে পাচ্ছ। আমি যদি ভুল না করে থাকি, তাই না? তুমি এরকম একটা শেপ দেখতে পাচ্ছ, তার মানে এটা একটা বৃত্তাকার গোল। এই যে গোল অবস্থায় আছে, এটাকে কোনো শেপের কোনো আমি পরিবর্তন করিনি, এটা নর্মাল অবস্থায় আছে, জাস্ট আমরা কোনো টাচও করি নাই। তার মানে এই যে নর্মাল অবস্থা আছে সেটার মান কত আছে? 0 আছে। মান কত আছে? 0 আছে। এরকম 0 অবস্থায় থাকলে যখন আমাদের উৎকেন্দ্রিকতা মানে কি, তুমি ফোর্স দিবা, বল প্রয়োগ করবা, তখন এটা শেপের পরিবর্তন হবে। এই যেই মানের জন্য শেপের পরিবর্তন হবে তাকে আমরা উৎকেন্দ্রিকতা বলে থাকি। তার মানে হলো যে এখানে কোনো আমরা ফোর্স দেই নাই, কোনো শেপের পরিবর্তন করার চেষ্টা করিনি, এটা নর্মালি বৃত্ত আছে। তার মানে কি এই ক্ষেত্রে আমার বৃত্তের উৎকেন্দ্রিকতার মান ইকুয়াল টু কত হবে? 0 হবে, ঠিক আছে? ওকে ফাইন। এরপর তুমি কি করলা ভাইয়া? তুমি কি করলে? এটাকে ফোর্স দিলা। এটা কি করলে
এবার ফোর্স দিলা, বোঝার চেষ্টা করো, এই যে ফোর্স দিলা, ফোর্স দেওয়ার পরে এটা শেপটা কেমন হবে জানো? এটা শেপটা হবে এই মানটা, তুমি কি পরিমাণ ফোর্স দিবা সেটা তো আমাদের উৎকেন্দ্রিকতার মানটা, ঠিক না? সেটা যখন পূর্ব অবস্থায় ফিরে আসবে না সেই ক্ষেত্রে কত মানের জন্য, তখন তুমি এমন একটু ফোর্স দিলা, তখন আর এটা আর পূর্ব অবস্থায় কি হচ্ছে না, প্রথমে ফিরে আসছে না, তখন এটার আসলে উৎকেন্দ্রিকতার মানটা কেমন হয়? এটার উৎকেন্দ্রিকতার মানটা হয় এর মানটা 1-এর চাইতে কি হয়, ছোট হয়। তখন কি হয়? তখন এটা শেপটা এমন দাঁড়ায়, বোঝার চেষ্টা করো, এটা শেপটা তোমার এমন দাঁড়ায়, জাস্ট তুমি দেখো এই যে এরকম শেপ অথবা এরকম করছো, তুমি স্বাভাবিক না বিষয়টা? তুমি যদি এটাকে একটু চাপ দাও তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে, তোমাকে একটু আমি দেখাইলে বুঝতে পারতা। এই যে এখন আর শেপটা আর গোল নাই, এখন শেপটা হয়ে যাচ্ছে এমন, এমন শেপটা হয়ে যাচ্ছে কি এমন হয়ে যাচ্ছে, তাই না? তো এটা কি ধরনের, এটা হলো কি, এটা হলো উপবৃত্ত, এটা শেপটা কি, এটা হলো উপবৃত্ত। তার মানে কি, যখন আমি ফোর্সটা 1-এর চাইতে কম হবে, 0-এর চাইতে বেশি হবে, তখন আমরা সেটাকে কি বলবো, উপবৃত্ত বলবো। কিন্তু ধরো তুমি ফোর্সটা এত বেশি দিছো, দিয়ে এদেরকে কি করছো বুঝতে পারছো, দিয়ে এদেরকে একটা সাইড করে ফেলছো, মানে একটা সাইডে তুমি এদেরকে ভাগ করে ফেলছো, কেমন হয়ে গেছে শেপটা? তুমি ধরো এতটাই ফোর্স দিছো, এখন এটা শেপটা এমন হয়ে গেছে, এটা শেপটা কেমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, বুঝতে পারছো? এমন হয়ে গেছে, তুমি আরো ফোর্স দেওয়াতে এমন হয়ে গেছে। এখন এমন হয়ে গেলে কি হবে দেখো, প্রথমত নর্মাল ছিল, তারপর তুমি এরকম করছো, তুমি আরো ফোর্স দিয়ে এটাকে এমন করে ফেলছো, এরকম করার পরে এটা শেপটা কি হয়ে যাবে, = 1 হয়ে যাবে, 1-এর সমান হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কি পরাবৃত্ত, এটা কি হয়ে যাবে পরাবৃত্ত। পরাবৃত্তের শেপগুলো কেমন থাকে দেখো, পরাবৃত্তের শেপগুলো থাকে এই যে এমন এমন, তাই তুমি এমন শেপ পেয়ে গেছো, ঠিক আছে? এবার দেখো ভাইয়া, তুমি এখন কি করছো, এটাকে আরো জোরে শেপ দিছো, তখন এটা কি হয়েছে, এটা দুই ভাগে বিভাজিত হয়ে গেছে। এরা কেমন বিভাজিত হয়েছে, এরা একজন এদিকে চলে গেছে, একজন এদিকে চলে গেছে, ভাগ হয়ে এটা কি হয়েছে, ভাগ হয়ে এরকম হয়ে গেছে, দেখো ভাগ হয়ে ওরা এমন হয়ে গেছে, একজন এদিকে আর একজন এদিকে, ঠিক আছে? তার মানে কি, এটার মানটা এর মানটা 1-এর চাইতে বড়, তখন এটা কি হয়ে যাবে, এটা হবে অধিবৃত্ত, এটা কি হয়ে যাবে, অধিবৃত্ত। আর দেখো ভাইয়া, তুমি আরো ফোর্স দিচ্ছ, এমন ফোর্স দিচ্ছ যে আমি বোতলটা নষ্ট করতে চাচ্ছি না, আমার আসলে এখানে আমাদের সবার টিচারদের পানির জন্য আলাদা আলাদা ইয়ে থাকে, তো ওরা সবাই নিয়ে নিয়ে আসা লাগে, তো বোতল আমাদের খুবই কম আছে সংখ্যায়, ঠিক আছে, ফ্রেশ বোতল, তো এই জন্য বোতলটা নষ্ট করতেছি না, ঠিক আছে? তার মানে কি, এটাকে এমন ফোর্স দিচ্ছ, এটা একদম মিশে গেছে, থাকে না যে আমরা অনেক সময় কি করি, বোতল যারা কুড়ায় তারা কি করবে, বোতলটাকে একদম মিক্স করে ফেলে, একদম প্লেন করে ফেলে, তাই না? কোনো ধরনের শেপ রাখে না, তখন এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় এরকম, এই যে দেখো এরকম হয়ে যায়, এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে সরল রেখা, দেখো এটা একটা সরল রেখা হয়ে গেছে, দেখো শেপটা প্রথমে গোল ছিল, আর একটু চ্যাপ্টা হয়েছে, আর একটু চ্যাপ্টা হয়েছে, আর একটু চ্যাপ্টা হয়ে একদম লাস্টে সরল রেখা রূপান্তর হয়েছে। তার মানে এর মানটা যখন ইনফিনিটির সমান হবে, এতটাই ফোর্স দিচ্ছ তুমি, তার মানে তখন এটা হয়ে যাবে কি সরল রেখা। তার মানে এই মানগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত হয়, উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত হয়, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত হয়, অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত হয়, সরলরেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত হয়, এটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি। তা এইটা একরকম ভাবে, আরেক রকম এখন তুমি বলতে পারো ভাই একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন থেকে আমি কিভাবে চিনবো, আমি আশা করি এগুলো বুঝাতে পারছি তোমাকে, ঠিক আছে? ইকুয়েশন থেকে ভাইয়া কিভাবে চিনবো ওইটা একটু বলে দাম। দেখো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের মধ্যে তোমাদেরকে একটা সূত্র শিখাই দেয়, এইচ স্কয়ারের মান বের করবা আর এ বি এর মান বের করবা, এইচ স্কয়ার মান বের করবা, এ বি এর মান বের করবা। যদি ভাইয়া এইচ স্কয়ারের মান এবং এ বি এর মান যদি সমান হয়, কি বলতেছি, এইচ স্কয়ার এবং এ বি এর মান যদি সমান হয়, সেক্ষেত্রে এটা হবে পরাবৃত্ত। আবারও বলতেছি, এইচ স্কয়ার এবং এ বি এর মান যদি সমান হয়, সেক্ষেত্রে এটা হবে পরাবৃত্ত। যদি এইচ স্কয়ারের মান এ বির চাইতে ছোট হয়, এইচ স্কয়ারের মানটা কি হয়, এ বির চাইতে ছোট হয়, সেক্ষেত্রে এটা হবে কি উপবৃত্ত, কি হবে উপবৃত্ত। যদি এইচ স্কয়ারের মানটা এ বির চাইতে বড় হয়, তখন এটা হবে কি অধিবৃত্ত। মনে থাকবে, তার মানে এইচ স্কয়ার মানটা যখন এ বির চাইতে সমান হবে, তখন হবে পরাবৃত্ত। যখন এটা এখন কিভাবে বুঝবো, জাস্ট একটা মান দেওয়া থাকলে তুমি বুঝতে পারতো যে আসলে এইচ স্কয়ার এবং এ বি এর মান কিভাবে। এখন এইচ স্কয়ার মানটা কিভাবে পাবা, দেখো এক্স ওয়াই যে শকটা থাকে, তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি এইচ পাবা, আর এ কিভাবে পাবা, এক্স স্কয়ারের শক আর ওয়াই স্কয়ারের শকটাকে এ আর বি এর মান তুমি পেয়ে যাবা। আশা করি এইটুকু ক্লিয়ার হওয়ার কথা। তার মানে আমরা কণিকগুলা চেনার 2 ধরনের উপায় আছে, সমীকরণ থেকে, আরেকটা হলো যে তাদের আমরা কি বলতো ভাইয়া, তাদের আমরা এই যে আকার দেখে আমরা চিনতে পারবো। তো আকার দেখে চেনার ক্ষেত্রে আমি তো বলেই দিলাম যে কিভাবে আসলে কি কি ঘটে, ঠিক আছে? ওকে ফাইন। ওকে, আসি আমরা পরাবৃত্ততে। আমি পরাবৃত্তর ইকুয়েশন কই থেকে আসতেছে, পরাবৃত্তের আমরা আদর্শ ইকুয়েশন, দেখো প্রথম কথা হলো যে আমি পরাবৃত্তের একটা আদর্শ ইকুয়েশন লিখি, পরাবৃত্তের একটা আদর্শ ইকুয়েশন লিখলে বুঝতে পারবো। দেখো পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন, পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন, পরাবৃত্তের আদর্শ ইকুয়েশনটা কি জানো? পরাবৃত্তের আদর্শ ইকুয়েশনটা হলো যে y² = 4x,
4x, y স্কোয়ার ইকুয়াল টু 4x। এখন দেখো তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া এই আদর্শ ইকুয়েশনটা কই থেকে আসছে? খুব স্বাভাবিক কমন প্রশ্ন ভাইয়া, এটার অনেক সুন্দর একটা প্রুফ আছে। কই থেকে জানো? এই ইকুয়েশন থেকে আমরা এই ধরনের সমীকরণগুলোকে এক এক করে ট্রান্সফার করি, সেটা পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে। কারণ আমাদের তো কমন বেসিক আমাদের কি বলতো ভাইয়া, বক্ররেখার আদর্শ সমীকরণ এইটা। এই সমীকরণ থেকে আমার বৃত্তের সমীকরণ হয়, এই সমীকরণ থেকে আমার সরলরেখার সমীকরণ হয়, এই সমীকরণ থেকে আমার পরাবৃত্তের সমীকরণ হবে, এই সমীকরণ থেকে আমরা উপবৃত্তের সমীকরণ পাবো, এই সমীকরণ থেকে অধিবৃত্তের সমীকরণ পাবো। এখন এই প্রুফটা এতটাই বড় ভাইয়া, এটা আমার কোনো কাজেও আসবে না, আর আমি এটা করলে সময় নষ্ট হবে। তার মানে কি? তার মানে হলো যে আমি এই ওই ইকুয়েশনটা সমাধান করে পরাবৃত্তের ক্ষেত্রে পেয়ে গেছে এইটা। এখন সবসময় কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এইটাই কি পরাবৃত্তের ইকুয়েশন হয়? দেখো ভাইয়া একটু মনে রাখবা যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। এই যে তুমি যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছ, এই যে তুমি যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছ, বোঝার চেষ্টা করো, এই যে তুমি ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে চারটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, এই চারটাকে পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন, মানে আদর্শ ইকুয়েশন ওইটাকে বলা হয়, বাট এগুলোকে আমরা আদর্শ ইকুয়েশন ধরে থাকি। এখন এক একটার জন্য চিত্র এক এক রকম। আমরা পরাবৃত্তের ফুল সাপোর্টটা চিত্রের উপর ডিপেন্ড করবো। কিসের উপর ডিপেন্ড করবো? চিত্রের উপর। আজকের ক্লাস যারা বুঝবে, আমি তো বললাম কনিকের তুমি বস হবা, বস। আজকের একটা ক্লাস বুঝলে তুমি কনিকের বস হয়ে যাবে। তো আমি একটু দেখাই তোমাকে, আমি আগে একটা কি করি, আমি একটা অক্ষ অঙ্কন করলাম, ঠিক আছে? এইটার ক্ষেত্রে তোমাকে দেখো, প্রথম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। সবসময় মনে রাখবা যে চিত্র অঙ্কনের কৌশল, চিত্র অঙ্কনের কৌশল, চিত্র অঙ্কনের কৌশল, চিত্র অঙ্কনের কৌশল কেন লাগবে? কারণ যেই কোনো প্রশ্ন আসলে চিত্র অঙ্কে দেখা আমরা করলে আমাদের জন্য ম্যাথটা সুবিধা হবে, এবং স্যারও আমাকে কি করবে বলতো, বুঝতে পারবে যে আমার কিভাবে কি করছে, ঠিক আছে? তো চিত্র অঙ্কটা মাস্ট জরুরি। তো এখানের মধ্যে আমার খেয়াল করতে হবে যে কার পাওয়ার 1 আর কার পাওয়ার 2, মানে x এর পাওয়ার 1 নাকি y এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 নাকি y এর পাওয়ার 1, এটা চেক করা। y এর পাওয়ার 1 এটা কি করা? চেক করা। প্রথম। সেকেন্ড, আমার প্রথম চেকটা করলাম, যদি দেখি আমি x এর পাওয়ার 1, যার পাওয়ার 1 তার পেট কাটা যাবে। লেখো, যার পাওয়ার 1 তার পেট কাটা যাবে, যার পাওয়ার 1 তার পেট কাটা যাবে। এটা আমাকে এক স্যার শিখিয়েছিল, পেট কাটা যাবে, ঠিক আছে? তারপরে আস্তে 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 যতটুকু স্যার থেকে শেখা, এবং আলহামদুলিল্লাহ তারপর আস্তে 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 মডিফাই করতে 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 ছোটো ছোটো জায়গাগুলোতে মডিফাই করা লাগছিল, ঠিক আছে? তো আমি স্যারের কাছে অসংখ্য কৃতজ্ঞ যে এই চ্যাপ্টারটা আমাকে এত সহজ করে বুঝিয়েছিল, ঠিক আছে? তো এবং 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 বলতে গেলে যে এই চ্যাপ্টারে কাইন্ড অফ তিনি হলেন বস, ঠিক আছে? যাই হোক, এখন হলো যে এক্স এর পাওয়ার 1 আর ওয়াই এর পাওয়ার 1, কার পাওয়ার 1 সেটা চেক করা, আর দ্বিতীয় হলো যে যার পাওয়ার 1 হবে তার পেট কাটা যাবে, ঠিক আছে? এইটুকু বুঝলাম। এবং চিহ্ন যদি পজিটিভ হয়, চিহ্ন পজিটিভ হলে ধনাত্মক, চিহ্ন প্লাস হলে পজিটিভ সাইডে পেট কাটবে, পজিটিভ সাইডে পেট কাটবে, সাইডে পেট কাটবে। আর যখন চিহ্ন নেগেটিভ হবে, তখন কোন সাইডে? নেগেটিভ সাইডে পেট কাটবে, ঠিক আছে? নেগেটিভ সাইডে পেট কাটবে, ঠিক আছে? আমি একটু উঠাই লিখি, নেগেটিভ সাইডে পেট কাটবে। একটা মিনিট, নেগেটিভ সাইডে পেট কাটবে, ঠিক আছে? ওকে, ফাইন, খুব ভালো কথা। এখন আসো এক এক করে আমরা শুরু করে দিই, ঠিক আছে? এক এক করে আমরা শুরু করে দিই। প্রথম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তুমি আমাকে বলো, এক নাম্বার যে ইকুয়েশনটা আছে এটা কি? কার পাওয়ার 1? x এর পাওয়ার 1। তাহলে কোন অক্ষের দিকে পেট কাটা যাবে? x অক্ষের পেট কাটা যাবে। কোন দিকে কাটবে? এই যে দেখো, x অক্ষতে এই দিকেও পেট কাটতে পারে, এই দিকেও কাটতে পারে। যেহেতু চিহ্ন আছে প্লাস, তার মানে এই দিকে পেট কাটা যাবে। তার মানে এই যে চিত্রটা পেয়ে গেছে, এটা হলো কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ক্লিয়ার? ওকে, এরপরে আসো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x। এখানে কার পাওয়ার? x, x এর পাওয়ার x। তার মানে এটা হয় এইদিকে পেট কাটা যাবে, না হলে এইদিকে পেট কাটা যাবে। এখন কিভাবে বুঝবো? যে দেখবো যে কার পাওয়ার, তার চিহ্ন কি আছে, এই যে শকটা কি আছে? মাইনাস আছে, তার মানে নেগেটিভ সাইডে পেট কাটা যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে কি? এটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x। এবার আসো, দেখো এখানে কি বলছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তার মানে কি? কার পাওয়ার 1? ওয়াই এর পাওয়ার 1। কার পেট কাটা যাবে? ওয়াই অক্ষের পেট কাটা যাবে। সেটা কি পজিটিভ দিকে যাবে নাকি নেগেটিভ দিকে যাবে? অবশ্যই পজিটিভ দিকে যাবে। এই যে, তার মানে এটা কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, সরি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ঠিক আছে? তার মানে কেন? ওয়াই এর পাওয়ার 1, তার মানে ওয়াই অক্ষের দিকে পেট কাটা যাচ্ছে, পজিটিভ দেখে পজিটিভ। তার মানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। তাহলে কোন দিকে পেট কাটা যাবে? নেগেটিভ দিকে। কোন দিকে পেট কাটা যাবে? নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে। তাই কিনা বলতো ভাইয়া? তার মানে এটা কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay।
ওকে, খুব ভালো কথা। এখান থেকে আমরা স্বাভাবিকভাবে চিত্র অঙ্কনের কৌশলটা জানলাম, ঠিক আছে। এখন আসি আমরা এক একটা এই যে আমরা যে চিত্র অঙ্কন করতেছি কি কি ঘটবে আমরা এক এক করে দেখি, ঠিক আছে, প্রত্যেকটা অক্ষের জন্য। চলো আমরা একটু দেখি পরাবৃত্ত সমীকরণ। এখানে আসো, এবার আসো ভাইয়া, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 4x। যদি তোমরা ভালো করে বুঝো তার মানে তোমরাই সিকিউ এটা সলভ করবা। যদি আজকে ক্লাসটা অনেক বড় হয়, আজকে জুমার নামাজ আছে, আমি একটু বলে দিই, যদি ক্লাসটা অতিরিক্ত মাত্রায় বড় হয় তাহলে সিকিউর জন্য দরকার আমি আলাদা একটা রেকর্ড করব, ঠিক আছে, আলাদা একটা রেকর্ড করবো ঈদের পরে। যদি আমার এইটা যদি একটার মধ্যে না শেষ হয়, একটা বা একটার মধ্যে কনসেপ্ট, ঠিক আছে, কারণ আমার জুমার নামাজে যেতে হবে। তারপরে সত্যি কথা বলতে গেলে আমার কালকে আগামীকাল ঈদ আমাদের, ঠিক আছে, আজকে 6 তারিখ। তো আমি যদি দুপুরবেলা রওনা না দিই বাড়িতে, তাহলে আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। কারণ হলো যে আমার বাড়িতে পৌঁছাতে বুঝতে পারতেছে রাত তো হয়ে যাবে। আর যদি আমি আরো বিকাল বা সন্ধ্যায় রওনা দিই তাহলে সকাল হয়ে যাবে, মানে আগামীকাল সকাল। এটা আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। বাবা মা অনেক আশা করে থাকে, ঠিক না? তো আমরা অনেক দূরে থাকি, তো ক্যাম্পাসে থাকা হয়, যার ফলে বাবা মা অনেক আশা করে থাকে আমরা ঈদের সময় তাদের বাসায় যাব, ঠিক আছে। তো একটু দেখি, আমরা দ্রুত দেখি। তো এখানের মধ্যে এখন এত সময় লাগছে কেন ভাই? আসলে অনেক বড় তো কন্টেন্ট গোছাতে অনেক টাইম লাগে একটা চ্যাপ্টারে, ঠিক আছে, আর এটা অনেক বড় চ্যাপ্টার। তো এই জন্য এটা আসলে সকাল থেকে কন্টেন্ট গোছানো লাগতেছে। এর আগে আবার অন্তরীকরণ, তোমাদের কন্টেন্ট গুছিয়ে সারা রাত কন্টেন্ট গুছিয়ে অন্তরীকরণ আপলোড দেওয়া লাগছে। এর পাশাপাশি ফিজিক্সের কন্টেন্ট গোছানো লাগছিল। তো শুনো, মেন কথায় আসি। এখন আসো ভাইয়া, এটার জন্য আমাদের কি চিত্রটা কি হবে? চিত্রটা আমি তো জানি যে এই যে এটা হবে চিত্র আমার, তাই না? এটা হবে আমার চিত্র। এখন খুব ভালো কথা, এখান থেকে আমার দেখো ভাইয়া, এখান থেকে ইকুয়েশনটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি কিনা বলো তো ভাইয়া? দেখো তো, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার 4ax মাইনাস 0, ঠিক আছে। তাহলে এখান থেকে মনে রাখবা যে এখান থেকে আমাদের কয়েকটা জিনিস বের করা লাগবে। শীর্ষবিন্দু, কি বের করা লাগবে? শীর্ষবিন্দু, তারপরে উপকেন্দ্র, তারপরে কি বের করা লাগবে? উপকেন্দ্র, তারপরে বের করা লাগবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তারপর বের করা লাগবে দ্বিকাক্ষের সমীকরণ, তারপর বের করা লাগবে অক্ষের সমীকরণ, তারপর বের করা লাগবে কি? তারপর বের করা লাগবে যে এই যে মেইনলি এই কয়েকটা জিনিস আমাদের মেইন বের করা লাগবে। এগুলাই আমার মেইনলি পরীক্ষা সবসময় আসে। যদি কোনোটা বাদ পড়ে যায় এরপরে আমরা কথা বলতে তারপর দেখবো, ঠিক আছে। এটা হলো আমাদের কি এই জিনিসটা। এখন দেখো ভাইয়া, আমাদের প্রথমত এখানের মধ্যে শীর্ষবিন্দু কোনটা? যেহেতু আমরা সবসময় মনে রাখবো ওয়াই এর পরে যেইটুকু থাকবে এবং এক্স এর পরে মাইনাসের পরে যেইটুকু থাকবে সেটা হবে শীর্ষবিন্দু। তাহলে এটার জন্য শীর্ষবিন্দু হলো 0,0। এই যে এইটাই হলো শীর্ষবিন্দু, তার মানে 0,0। খুব ভালো কথা। এবার আসো উপকেন্দ্রের মধ্যে। উপকেন্দ্রটা আমি সবসময় মনে রাখবা যে যেই দিকে পেট কাটা যাবে সেই দিকে এ পরিমাণ উপকেন্দ্র যাবে। কি পরিমাণ? এ পরিমাণ। তার মানে উপকেন্দ্রটা হবে কি a,0। এখন দেখো ভাইয়া, উপকেন্দ্র যে এইটার জন্য a,0, আমি কি বলছি? তোমার হলো যে এ পরিমাণ, এই যে এখানে যে শখটা আছে তার ফোরের যেটা আছে সেই এখান থেকে এই যে পরিমাণটা থাকবে সেই পরিমাণ এখানে একবার এইদিকে ধনাত্মক দিকে যাবে, একবার ঋণাত্মক দিকে যাবে। তার মানে এই দিকে একবার যাবে মাইনাস এই পরিমাণ, আরেকবার যাবে ওইদিকে এই পরিমাণ। এখন দেখো সবসময় মনে রাখবা যে যেই দিকে পেট কাটা গেছে, কি বললাম? যেই দিকে পেট কাটা গেছে সেই দিকে উপকেন্দ্র হবে। পেট কাটা গেছে সেদিকে উপকেন্দ্র, বা পেটের ভিতরে উপকেন্দ্র, ঠিক আছে। পেট কাটা গেছে সেদিকে উপকেন্দ্র, ঠিক আছে, সেইদিকে উপকেন্দ্র। এখন যদি এটা হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, পেট কাটা গেছে কোন দিকে? এই দিকে, তার মানে উপকেন্দ্র হবে এটা তো আর না, কারণ এইদিকে কি হবে বলো তো ভাইয়া? এইদিকে কি হবে পরে বলতেছে। তার মানে উপকেন্দ্রটা কি আসতেছে? এ পরিমাণ গেছে, কিন্তু এটা তো কুটি নাই, তার মানে এখানে কি হবে? a,0 হবে। তার মানে উপকেন্দ্রটা কি পাচ্ছি বলো তো ভাইয়া? দেখো এই সাইডে লিখছে a,0। এরপরে আসো ভাইয়া, এইখানে যেটা গেছে সবসময় মনে রাখবা যে উপকেন্দ্র, এটা কি? এটা হলো উপকেন্দ্র। আর এটা কি? এটা ছিল শীর্ষবিন্দু। সবসময় মনে রাখবা যে উপকেন্দ্রের অপোজিটে যেই বানটা থাকে, যেমন এটা এ, এটা হলো মাইনাস এ, তার মানে এইটা হবে সবসময় দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এটা কি হবে? দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এটা কি হবে? দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, ঠিক আছে, ক্লিয়ার? এটা কি হবে? দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। খুব ভালো কথা। যদি এটা দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, তার মানে এটা যদি উপকেন্দ্র হইতো তাহলে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা এইদিকে হইতো, আবার এটা উপকেন্দ্র হলে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা সবসময় এদিকে হয়, মানে একে অপরের উল্টা। আর সবসময় মনে রাখবা যে শীর্ষবিন্দুটা হবে উপকেন্দ্র এবং দ্বিকক্ষ রেখার মধ্যবিন্দু। কি বলছে আবারও? শীর্ষবিন্দুটা হবে, প্রত্যেকটা পয়েন্ট আজকে তোমার জন্য এক একটা ত্রাস হয়ে থাকবে। শীর্ষবিন্দু কি হবে? উপকেন্দ্র ও দ্বিকাক্ষের মধ্যবিন্দু। যখন আমরা সমীকরণ বের করবো পরাবৃত্তে তখন এটা লাগবে, ঠিক আছে, দ্বিকাক্ষের মধ্যবিন্দু। ওকে, খুব ভালো কথা। এরপরে দেখো ভাইয়া, এরপরে কি লাগতেছে? তার মানে দ্বিকাক্ষের সমীকরণ কি হবে? এখন দেখো দ্বিকাক্ষটা কি রেখা বলতো?
এই যে কি এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হয় বলো তো ভাইয়া? আমরা জানি যে ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু মাইনাস কি হবে বলো তো ভাইয়া? এই যে যে মানটা আছে এক্স ইকুয়াল টু কি আছে, বুঝের মানটা কত আছে, মাইনাস এ, এইটাই হবে। তার মানে ইকুয়েশনটা হবে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তার মানে দ্বিঘাক্ষের সমীকরণটা কি হবে, এক্স প্লাস এ ইকুয়াল টু হচ্ছে 0। এরপর দেখো ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে সবসময় মনে রাখবা যে এইটুকু যদি এ হয়, এইটুকু হয় 2a, এটা কি এস, এটা কি এস, উপকেন্দ্রকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এটা কি পি, আর এইখানে আমরা দ্বিঘাক্ষের উপর পাই পিএম এম, তার মানে এসপি আর পিএম। দেখো এই যে দেখো মনে রাখবা সবসময়, যদি দেখো এইটুকুর মান এ হয়, এইটুকুর মান এ হলে তুমি আমাকে বলো এইটুকুর মান কত, এ, তাই না? যদি এইটুকুর মান এ হয় তাহলে এইটুকুর মানও কত, আরও এ, সমান তো, একই তো, তাই না? তার মানে কি দেখো ভাইয়া, আমি একটা জিনিস জানি যে পরাবৃত্তের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে এসপি ইকুয়াল টু পিএম হয়, এসপি ইকুয়াল টু কি হয়, পিএম হয়। এখন পিএম এর জন্য কি কি হচ্ছে দেখো, এ প্লাস এ, পিএম হওয়ার জন্য কি হচ্ছে, এ প্লাস এ, মানে কত, 2a। তার মানে এই এসপির মানটা কি আসছে বলো তো ভাইয়া, এসপির মানটা হয় 2a। কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হয় এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্বটা, সেই দৈর্ঘ্যটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তার মানে এটা 2a হলে এইটাও 2a, আর তাদের যোগফলটা কি হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে বলো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এরপরে আসো ভাইয়া অক্ষের সমীকরণটা কি। অক্ষের সমীকরণটা দেখো, অক্ষ কোনটা দেখো তো, এক্স অক্ষ, এটাই তো অক্ষ, তাই না? যার পেট কাটবে সেই হলো অক্ষ, মনে রাখবা যার পেট কাটবে সেই হলো অক্ষ। অনেকগুলো ইনফরমেশন যাচ্ছে, মাথা গুলানো যাবে না, ঠিক আছে? যার পেট কাটবে সেই হলো অক্ষ। যদি কার পেট কাটা গেছে একটু খেয়াল করতো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করতো, কার পেট কাটা গেছে, এখানে মধ্যে এক্স অক্ষের পেট কাটা গেছে। তার মানে এক্স অক্ষের পেট কাটা গেলে এটা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়াল টু কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে বলো তো ভাইয়া, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়াল টু কি হবে, দেখো তো এটা তো যেহেতু এক্স অক্ষতেই আছে, তার মানে কি হবে বলো তো ভাইয়া, ওয়াই ইকুয়াল টু হবে 0। তার মানে ওয়াই ইকুয়াল টু হবে কত, 0। এখানে ওয়াই ইকুয়াল টু 0 কেন, দেখো ওয়াই ইকুয়াল টু 0, এটাকে তুমি চাইলে একদম ডিরেক্ট মনে রাখবা যে এই পাওয়ার যার উপর স্কোয়ার থাকবে তার ভিতরে যা থাকবে তাই হলো অক্ষের সমীকরণ। মানে স্কোয়ারের ভিতরে যা থাকবে, তাই অক্ষের সমীকরণ, আশা করি বুঝতে পারার কথা। এই হলো আমাদের আলটিমেটলি পরাবৃত্তের যাবতীয় ঘটনা। এটা একদম বেসিক ঘটনা, এটা এখানে আমার আস্তে আস্তে আপডেট করা লাগবে। আপডেটটা অনেক ইজি, জাস্ট একটা জিনিস তুমি যদি পারো, তুমি বাকি এই সাইডটাও পারবা, এই সাইডটাও পারবা, যেই দিকে আসবে তুমি এখন পারবা। কি কি জিনিস আমাদের, প্রথমত শীর্ষবিন্দু 0,0, তারপরে আমরা কি বের করছিলাম, উপকেন্দ্র বের করছিলাম, এই পরিমাণ, আমাদের ফোকাসটা কি হবে, এই পরিমাণ যাবে। এখন এই পরিমাণটা কিভাবে যাবে দেখো, এটা হলো কি আমার ধনাত্মক দিকে যাবে, ঋণাত্মক দিকে যাবে। যেদিকে পেট কাটা গেছে সেই দিকে আমরা উপকেন্দ্র পাবো, তার অপোজিটে আমরা দ্বিঘাক্ষর রেখা পাবো বা নিয়ামক রেখা পাবো। তো দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখাটা আমরা কি করবো, ওইখান থেকে বের করবো। আগে উপকেন্দ্রটা বের করবো, যে দেখবো যে বুঝের মানটা কত হয়, এর মানটা যা হবে সেটাই হলো a,0 দিয়ে, আর এখানে এর অপোজিটে -a,0। তো এখান থেকে আমরা দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখা কোন অক্ষের সমান্তরাল, সেটা হইতে পারে যে এমনও হইতে পারে যে যখন ওয়াই অক্ষের পেট কাটা যাবে তখন দ্বিঘাক্ষ রেখা হবে এক্স অক্ষের সমান্তরাল, তখন আমাদের মানটা হবে ওয়াই ইকুয়াল টু সামথিং। এইভাবে বুঝতে হবে যে কোনটার ক্ষেত্রে কোনটা হচ্ছে, ঠিক আছে? এরপরে হলো যে দেখো, তারপর হলো যে অক্ষের সমীকরণটা কি হবে, যার পাওয়ার হবে স্কয়ার, যার স্কয়ারের ভিতরে যা থাকবে তাই হলো অক্ষের সমীকরণ। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে, সবসময় মনে রাখবা যে যার পাওয়ার 1 থাকবে, এটা একটু লিখে নাও, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যার পাওয়ার 1 থাকবে, আবারও বলতেছি, যার পাওয়ার 1 থাকবে তার যে সহগটা, থাকবে তার সহগটাই হলো তার সহগের মান, তাহলে সেটা কত, 4, তার সহগের মানটা কত, 4। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে, এইটুকু হলো ঘটনা, ঠিক আছে? ওকে, এইটুকু হলো ঘটনা। তাহলে আসো ভাইয়া, আমরা তাহলে এইটুকু বুঝতে পারছি। যদি এইটুকু বুঝতে পারো তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া, আমরা পরাবৃত্তের কিন্তু কি পেয়ে গেছি বলো তো ভাইয়া, সমীকরণটা পেয়ে গেছি, ঠিক আছে? এটা আমরা কি, পরাবৃত্তের কি কি পেয়ে গেছি, বিভিন্ন বেসিক জিনিস পেয়ে গেছি। এখন ধরো এটাকে আমরা আপডেট করতে চাচ্ছি। কেমন আপডেট দেখো, আমি ধরো এটাকে কি করতে চাচ্ছি, এরকম করতে চাচ্ছি। ধরো এরকম আমার ইকুয়েশনটা হলো y² = x² = 4ay। সরি, আর একটু কঠিন নেই, দেখো
আমার ইকুয়েশনটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। তাহলে তুমি আমাকে বলো, একদম ডিরেক্ট এখন কথা হবে, ঠিক আছে, ডিরেক্ট কথা হবে। শীর্ষবিন্দু কি হবে বলো তো ভাইয়া? শীর্ষবিন্দু কিভাবে বের করবো মনে আছে তোমাদের? শীর্ষবিন্দুটা কিভাবে বের করবা? বাকি দুইটা তোমরা করবা। শীর্ষবিন্দু হলো যে x - 0 হোল স্কোয়ার -4ay - 0, তাই কিনা? তাই তো। তাহলে এক্স এর পরে কত আছে? 0, ওয়াই এর পরে কত আছে? 0, এটা হলো শীর্ষবিন্দু। তারপরে আসো ভাইয়া, এখানে আমাদের উপকেন্দ্র কি হবে বলো তো ভাইয়া? শিখাইছিলাম যে এই পরিমাণ যাবে, এই পরিমাণ এই দিকে আসবে, আবার এই দিকে আসবে, তাই না বলো তো ভাইয়া? তাই তো। এখন এই পরিমাণ যদি এই দিকে আসে, তার মানে এটা কি হচ্ছে? এটা নামতেছে, তার মানে মাইনাসে, এটা উঠতেছে, তার মানে এটা হলো এ। তার মানে এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া? এটা হবে কি? এটা হবে 0, মাইনাসে, আর এটা হবে 0, এ। দেখো এটা কিভাবে বুঝলাম? এটা হলো যে কি কুটির মান বাড়তেছে কমতেছে, যার জন্য কুটির মান বাড়াইছে। এগুলো কিন্তু বুঝতে হবে, কোথায় বুঝের মান কোথায় কুটির মান, ঠিক আছে? এখন দেখো উপকেন্দ্র তাহলে কত পাচ্ছ? উপকেন্দ্র সবসময় পেটের ভিতরে হয়, যার কারণে উপকেন্দ্র হয়েছে এইটা। তার মানে সেটা কত? 0, মাইনাসে। তার মানে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা উল্টাটা, দেখো দ্বিকাক্ষ রেখাটা কি হবে? দ্বিকাক্ষ রেখাটা হবে, সবসময় বললাম না যে এইটার অপোজিটে যেটা থাকবে সেইটা, এইটা। এখন এটা কার সমান্তরাল? দেখো তো এক্স অক্ষের সমান্তরাল, তার মানে ওয়াই ইকুয়াল টু সামথিং হবে। ওয়াই ইকুয়াল টু সামথিং কোনটা বলো তো ভাইয়া? ওয়াই ইকুয়াল টু এ, এই কুটির মানটাই হবে এ, ঠিক আছে? এইটুকু। এরপর দেখো ভাইয়া অক্ষের সমীকরণটা কি হবে? অক্ষের সমীকরণটা কি হবে? তুমি কিন্তু এটা পারো যে কার মাথার উপরে স্কোয়ার আছে, দেখো তো এক্স এর মাথার উপরে স্কোয়ার আছে, তার মানে x - 0 ইকুয়াল টু 0, এটাই হলো অক্ষের সমীকরণ। তারপরে বলো তো ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাকে আমি কি শিখাইছিলাম বলো তো ভাইয়া? কার পাওয়ার 1 আছে, y এর পাওয়ার 1 আছে, তার দৈর্ঘ্যটা কত আছে বলো তো ভাইয়া? -4 এ। তাহলে এটাকে সবসময় মনে রাখবো যে মডুলাস ইউজ করতে হয়, কারণ দৈর্ঘ্য কোনো নেগেটিভ হবে না, তার মানে 4 এ। আশা করি বুঝতে পারছো। এইভাবে তুমি যেই কোনো অক্ষের ক্ষেত্রে এটা বের করতে পারবা চিত্র অঙ্কন করে, ঠিক আছে? এখন তোমাকে যদি তুমি যদি বলো না ভাইয়া আমাকে একটা মান দিয়ে দেখান, তাহলে আমি আরো একটু ভালো মতো বুঝতে পারবো। তাহলে আমি একটু তোমাকে মান দিয়ে দেখাই যে x স্কয়ার ইকুয়াল টু 8y, x স্কয়ার ইকুয়াল টু কি y? 8y। তাহলে এটা কি হবে? জাস্ট আমি একটু সামারি করে দিচ্ছি, তারপরে আর আমার কোনো কাজ নাই, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করতে হবে, ঠিক আছে? এইদিকে হবে কিভাবে বুঝলাম? y এর পাওয়ার 1 আছে, তার মানে এই দিকে পেট y এর পাওয়ার 1 আছে, তার মানে y অক্ষের পেট কাটা যাবে, চিহ্ন আছে প্লাস, তার মানে ধনাত্মক দিকে পেট কাটা যাবে, ঠিক আছে? এইভাবে বুঝলাম যে চিত্র এটা। এবার দেখো ভাইয়া শীর্ষবিন্দু কত হবে? দেখো তো শীর্ষবিন্দু বুঝাই যাচ্ছে যে x এর পরে কিচ্ছু নাই, y এর পরে কিচ্ছু নাই, তার মানে শীর্ষবিন্দু হলো 0। শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হলো 0,0। এবার বলো তো ভাইয়া উপকেন্দ্র আমার এর মান লাগবে। এটা কি y এর শকটা, যার পাওয়ার 1 আছে তার শকটা কি থাকে? 4 এ। 4 এর মান কত আছে? 8 আছে। তাহলে এর মান কত হবে বলো তো ভাইয়া? 8/4 মানে কত হচ্ছে? 2 হচ্ছে, ঠিক আছে? এর মান কত হচ্ছে? 2 হচ্ছে। এই দেখো 8/4 মানে 2 হচ্ছে। 2 হলে বলো তো ভাইয়া আমাকে বলো ভাইয়া উপকেন্দ্রটা কত হবে? দেখো তো ভাইয়া উপকেন্দ্রটা হবে তোমার, সবসময় মনে রাখবা যে এইদিকে তোমার 2 পরিমাণ যাবে, এইদিকে তোমার 2 পরিমাণ নামবে, ঠিক আছে? এইদিকে তোমার 2 পরিমাণ যাবে, এইদিকে তোমার 2 পরিমাণ নামবে। তাহলে যেই দিকে পেট কাটা গেছে তার ভিতরে তো উপকেন্দ্র হবে, তার মানে 2,0, আর এটা হবে কি সরি দেখো এটা কোন অক্ষ? y অক্ষে, তার মানে কি 0,2 হবে, মানে কুটির মান বাড়তেছে 0,-2। তাহলে আমাকে বলো ভাইয়া উপকেন্দ্রটা কত হবে? 0,2 হবে। উপকেন্দ্রটা কত হবে? 0,2 হবে, ঠিক আছে? উপকেন্দ্রটা হবে 0,2। ওকে, এবার বলো তো ভাইয়া দ্বিকাক্ষের বা নিয়ামক রেখার সমীকরণটা কি হবে? এই যে এটা কার সমান্তরাল বলতো? x এর অক্ষের সমান্তরাল, তার মানে y ইকুয়াল টু সামথিং হবে। দ্বিকাক্ষ রেখাটা কি হবে? y ইকুয়াল টু সামথিং হবে। y ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? y ইকুয়াল টু -2 দেখাই যাচ্ছে, y ইকুয়াল টু কত? -2, ঠিক আছে? ওকে, এবার বলো তো ভাইয়া এখান থেকে আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের আগে অক্ষের সমীকরণটা বলো। অক্ষের সমীকরণটা কত হবে? অক্ষের সমীকরণটা কত হবে বলো? অক্ষের সমীকরণটা কত হবে? কার পাওয়ার 1 দেখো, পার মাথায় 2 আছে, স্কয়ার আছে বলো তো ভাইয়া x এর, তার মানে x ইকুয়াল টু 0, এটাই হলো অক্ষের সমীকরণ, ঠিক না? এটা আমরা বুঝতে পারছি। এবার দেখো ভাইয়া তোমার এখানে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কি শিখাইছিলাম যে যার পাওয়ার 1 তার সহগ যা আছে তাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার মানে 8, মানে 8 হলো অ্যান্সার। আশা করি যে এইবার তুমি মোটামুটি পরাবৃত্ত রিলেটেড এই বেসিক জিনিসটা তোমরা বুঝতে পারছো, চিত্র থেকে কিভাবে বিভিন্ন জিনিস বের করে নিতে হয়। আশা করি যে এটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আগে বলছিলাম যে চ্যাপ্টারটা একটু বড় হবে, এমন হতে পারে যে 2টা পার্ট করানো লাগতে পারে, ঠিক আছে? এটা হলে আরও মনে হয় বেটার হবে যে পরাবৃত্ত শেষ করলাম, তারপর উপবৃত্ত অধিবৃত্ত তোমরা পরবর্তী পার্টে তোমরা শিখতে পারবে, ঠিক আছে? ওকে, যেহেতু চ্যাপ্টার বড় সেহেতু 2টা পার্টে নেওয়া লাগতে পারে আজকে। ওকে, একটা ঈদের আগে একটা ঈদের পরে হবে, হ্যাঁ? ওকে ফাইন, তাহলে চলো এবার আসো ভাইয়া, এখানে শেষ না। এবার আসো ভাইয়া, ধরো তোমার একটা ইকুয়েশন আছে এমন যে y - 4 হোল স্কয়ার আর x - 3 8 ইন্টু x - 3,
এরকম আছে, ঠিক আছে, মানে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু এক্স মাইনাস 3 এমন আছে। সেক্ষেত্রে কি হবে এবার বোঝার চেষ্টা করো। এখন কিন্তু এতক্ষণ তুমি সব 0,0 দিয়ে ধরতে পারছিলা, এখন কি 0,0 হবে সেটাই আমরা দেখবো। একটা জিনিস দিয়ে দেখাবো, বাকি সব কিছু তুমি এভাবে করতে পারবা চিত্রের মাধ্যমে। আগে একটু দেখো ভাইয়া, আগে আমরা একটু দেখি অক্ষগুলো আঁকি। এবার দেখো ভাইয়া এখানের মধ্যে শীর্ষবিন্দুটা কি? শীর্ষবিন্দু আমি তোমাকে শিখাইছিলাম যে এক্স এর পরে কি আছে, মাইনাস। এক্স এর মনে রাখবা যে এক্স এর মাইনাসের পরে যা থাকবে, এক্স এর মাইনাসের পরে যা থাকবে, মাইনাসের পর যা থাকবে সেটাই হলো বুঝ, সেটাই হলো শীর্ষবিন্দুর বুঝ। আর ওয়াই এর মাইনাসের পরে যা থাকবে সেটাই হলো কি শীর্ষবিন্দুর কুটি, ঠিক আছে, শীর্ষবিন্দুর কুটি। তার মানে এখানে কত আছে 3 আর এখানে কত আছে, এটা হচ্ছে 4। তার মানে কি এখানে বুঝলাম যদি প্লাস থাকতো তাহলে মাইনাস মাইনাস 3, যদি এক্স প্লাস 3 থাকতো তাহলে সেটাকে আমি কি বানাতাম, এক্স মাইনাস মাইনাস 3 বানাতাম, ঠিক আছে ফাইন। তার মানে তখন বুঝতাম যে বুঝের মান -3, ঠিক আছে। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে একটা মিনিট যদি এইটুকু ক্লিয়ার হয়ে যাও তোমরা, তাহলে আমাকে একটু বলো যে এইখানের মধ্যে শীর্ষবিন্দুটা তাহলে কোথায় হচ্ছে, বলতেছে 3 গড়, মানে 1 গড় 2 গড় 3 গড় এই জায়গায়, আর 4 গড় বসে উপরে যেতে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় এই জায়গায়। এখন দেখো ভাইয়া এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটার জন্য তুমি একটা নতুন একটা অক্ষ বানাই নিবা, নতুন একটা অক্ষ বানিয়ে নিবা। এই যে সেই অক্ষটা, ঠিক আছে, এই যে সেই অক্ষটা, এই সেই অক্ষটা, নতুন অক্ষটা। এখন নতুন অক্ষটার ক্ষেত্রে মাথায় নিবা যে তুমি বলো তো ভাইয়া কার পাওয়ার 1 আছে, আগে একটা ধাপে ধাপে। এই যে সেটা হলো কি, এবার আমার শীর্ষবিন্দুটা 0,0-তে নাই, এখানে চলে গেছে, সেটা কততে গেছে 3,4-এ গেছে। খুব ভালো কথা। ওকে, এবার দেখো তোমাকে আমি কি বলতেছি মনোযোগ দিয়ে শুনো। তুমি আগে বলো কোন দিকে পেট কাটা যাবে। আগে দেখো কার পাওয়ার 1 আছে, এক্স এর পাওয়ার 1 আছে, সেটা কি আছে ধনাত্মক দিকে, তার মানে এক্স অক্ষের পেট কাটা যাবে ধনাত্মক দিকে, তার মানে এই দিকে পেট কাটা যাচ্ছে। এখন আর এইভাবে পেট কাটবে না, এখন অক্ষটা আমার চেঞ্জ হয়ে গেছে, এখন আমার অক্ষটা হয়ে গেছে এইটা আলটিমেটলি, ঠিক আছে। ওকে ফাইন, খুব ভালো কথা। এবার আমাকে বের করতে হবে যে সবসময় এর মানটা বের করে নিতে হবে। তার মানে 4 এর মান 8 হলে এর মানটা কত হবে বলো তো ভাইয়া, এর মানটা হবে 2। তার মানে এই দিকে আমার 2 পরিমাণ যাবে, এই দিকে আমার 2 পরিমাণ আসবে, ঠিক আছে। এই দিকে আমার 2 পরিমাণ যাবে, আবারও বলতেছি এই দিকে আমার 2 পরিমাণ যাবে আর এই দিকে আমার 2 পরিমাণ আসবে, ধরলাম এই দিকে আর এই দিকে, ঠিক আছে। তো এই দিকে যদি 2 পরিমাণ বাড়ে তাহলে কি হবে বলো তো ভাইয়া, এটা হয়ে যাবে 5,4। আর এইদিকে 2 পরিমাণ কমলে 3 থেকে 2 কমবে, মানে 1 হবে। আর 4 তো 4-এ থাকবে, কুটির কোনো চেঞ্জ হয় না, শুধু বুঝের চেঞ্জ হচ্ছে, তাই না, তাই কি না? কারণ যেই অক্ষর সেই দিকে তো মানগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আমাকে বলো ভাইয়া এই যে এখন নতুন যে বিন্দুটা পাইছি এটা কে, এটা হলো উপকেন্দ্র, কারণ পেটের ভিতর আছে। তার মানে উপকেন্দ্রটা তুমি পেয়ে গেছো। কত পাইছো দেখো তো, আমি একটু মুছি, এগুলো একটু মুছলে উপকেন্দ্রটা কত পাচ্ছ দেখো তো। উপকেন্দ্রটা পাচ্ছ তুমি কত, কত পাচ্ছ 5,4। আর এখানের মধ্যে তুমি দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা কোনটা হচ্ছে এখন, এইটা হচ্ছে তোমার জন্য। দেখো এইটা হচ্ছে তোমার জন্য দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এটা হচ্ছে তোমার জন্য দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, যেটা বারবার টান দিচ্ছি। আর এইটা কি, এটা হলো আমাদের নর্মাল অক্ষ, নর্মাল অক্ষ, কিন্তু আসল অক্ষটা এইটা। আর এটা হলো নিয়ামক রেখা। নিয়ামক রেখার ক্ষেত্রে কি কি বিন্দুটা হলো 1,1,4। তাহলে আমাকে বলো দ্বিকাক্ষ রেখার সমীকরণটা কি হবে, দ্বিকাক্ষ রেখার সমীকরণ, দ্বিকাক্ষ রেখার সমীকরণটা আমার কি হবে। এই যে দেখো এই প্রশ্নটা আমার কি হবে বলো, দ্বিকাক্ষ রেখার সমীকরণটা হবে কি, কার সমান্তরাল বলতো, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এক্স ইকুয়াল টু হবে সামথিং, সেই এক্সটা কত 1, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 1। দ্বিকাক্ষ রেখার সমীকরণ কি, এক্স ইকুয়াল টু হচ্ছে কত 1। খুব ভালো কথা। এবার আসো ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলো কত হবে। এটা দেখো এইটা কার পাওয়ার আছে 1, এটা শকটা কত আছে 8, তার মানে এটার মানটা হবে 8। এবার আসো ভাইয়া লাস্ট সেটা হলো যে তোমার হলো যে এটা গেল আমাদের মোটামুটি শীর্ষবিন্দু গেল, উপকেন্দ্র গেল, দ্বিকাক্ষ রেখার সমীকরণ গেল। ও আচ্ছা, শীর্ষে গেল, বলো তো ভাইয়া আমাদের কি বলো অক্ষের সমীকরণটা কি হবে বলো তো ভাইয়া, অক্ষের সমীকরণ। দ্বিকাক্ষ রেখার আরেকটা নাম কি, নিয়ামক রেখার সমীকরণ বলবে, তোমার পরীক্ষা মাঝে মাঝে নিয়ামক রেখার সমীকরণ বলবে, ঠিক আছে, নিয়ামক রেখার সমীকরণ বলবে। এখন অক্ষের সমীকরণটা কি, অক্ষের সমীকরণটা হবে কি মনে রাখবা, অক্ষের সমীকরণটা যার পাওয়ার স্কোয়ার, দেখো কার পাওয়ার স্কোয়ার, y - 4 এর পাওয়ার স্কোয়ার, তার মানে তার ভিতরে যা আছে তাই হলো অক্ষের সমীকরণ, তার মানে y - 4 = 0। ওকে ফাইন, খুব ভালো কথা। এইটুকু আমি ক্লিয়ার কিনা, 100% আমার ধারণা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, যদি ভাইয়া এইটুকু ক্লিয়ার হয়ে থাকো, তোমার মোটামুটি পরাবৃত্তের মধ্যে 75% পড়া শেষ, পরাবৃত্তের 75% পড়া শেষ। এখন বোঝার চেষ্টা করতে হবে, পরাবৃত্তের 75% যদি তোমার পড়া শেষ হয়ে যায়, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া তোমাকে পরীক্ষার ডিরেক্ট এরকম মানগুলো সাজানো থাকবে, সাজানো থাকবে না, তোমার মানগুলো থাকবে এলোমেলো করে। সেটাকে তোমাকে আগে এইভাবে সাজানো লাগবে, সাজিয়ে তোমার পরীক্ষা প্রশ্নে কি কি চাচ্ছে সেটা আমরা বের করবো।
চারটার খ অথবা গ মাস্ট আসবেই আসবে। তার মানে এই স্লাইডগুলোতে যা যা শিখাচ্ছি, এই যে দেখো এই স্লাইডগুলোতে যা যা শিখাইছি এতক্ষণ, শুধুমাত্র আমাদের এখান থেকে 4 আর +2 মানে 6 মার্ক আসতেছে। তুমি নিশ্চিন্তে থাকো, এখান থেকে 6 মার্ক পাচ্ছ। কিন্তু তোমাকে এইভাবে সাজিয়ে দিবে না, তোমাকে এইভাবে সাজানো লাগবে। কিভাবে সাজাবা আমি একটা ম্যাথ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা সিকিউ নিচ্ছি, এই সিকিউটাতে আসো। বেশি কঠিন সিকিউ হয়ে গেছে, একটু মানে বেশি কঠিন ইকুয়েশনটা হয়ে গেছে। ইকুয়েশনটাকে একটু সহজ নেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি চাই আগে তোমরা বুঝো, তারপরে আমরা কঠিন ইকুয়েশন সলভ করবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তখন আমাদের কঠিন ইকুয়েশন সলভ করা যাবে। আগে আমি চাই তোমরা একটু বুঝো, ঠিক আছে? ওকে, পাইছি। লেখো y² - 4y, লেখো y² আমি একটু চাই তোমরা আগে একটু বুঝো, তারপরে বুঝার পরে যত কঠিন মন আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? y² দেখো, y² - 4y, y² - 4y ইকুয়াল টু কত বলতেছি? দেখো -8x + 8 ইকুয়াল টু 0 হলে এখান থেকে তোমার থেকে জানতে চাচ্ছে যে এক এক করে সবগুলা শীর্ষবিন্দু, তোমার থেকে জানতে চাচ্ছে যে শীর্ষবিন্দু। আমি প্রত্যেকটা জিনিস বের করে দিব, তারপরে আরেকটা ম্যাথ করাবো। এই চ্যাপ্টার আমাদের এই টপিকের 75% ক্লোজ, ঠিক আছে? শীর্ষবিন্দু, উপকেন্দ্র, তারপরে আমার থেকে জানতে চাচ্ছে কি নিয়ামক রেখা সমীকরণ, রেখার ইকুয়েশন। তারপর আমার থেকে জানতে চাচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তারপর আমার থেকে কি জানতে চাচ্ছে? যে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখার ইকুয়েশন, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আরেকটা জিনিস আমার থেকে জানতে চাচ্ছে, সেটা কি? অক্ষের সমীকরণ। বারবার ভুলে যাই, অক্ষের সমীকরণ, ঠিক আছে? এই 5টা জিনিস ম্যাক্সিমাম টাইম পরীক্ষা দিবে। ওকে, তাহলে আমাকে এই যে ইকুয়েশনটা আছে সবসময় এটার দিকে তাকাবা, ভালো করে একবার তাকাবা, তাকিয়ে দেখবা যে কার মাথায় স্কোয়ার আছে, y² তাকে লিখলা। তারপরে দেখলা যে y জাতীয় কে জিনিস আছে, y জাতীয় আর কি আছে? -4y আছে। সেগুলোকে এক সাইডে রেখে বাকি সবকে অন্য সাইডে পাঠাই দিবা। কি বলছি? প্রথম দেখবা যে কার মাথায় স্কোয়ার আছে সেটাকে আগে লিখবা, সেই জাতীয় আর কে আছে সেগুলোকে এক সাইডে রেখে বাকি সবগুলোকে ওই সাইডে পাঠাই দিবা। পাঠাইছো? ওকে, এই সাইডটাকে তোমাকে বর্গের সূত্রে বানানো লাগবে, ভাঙানো লাগবে। দেখো y² - 2 × 2 × y লেখা যায়, তাহলে a² - 2ab, এইটা কি আছে? নাই। a² - 2ab, তার মানে b নাই, তার মানে এক্সট্রা করে আনো। যদি এই পাশে 2² আনো, তাহলে এই পাশে কি আনা লাগবে বলো তো ভাইয়া? আর একটা 2² আনা লাগবে, তাহলে তো ব্যালেন্স হয়ে যাচ্ছে। এটাকে বর্গের জন্য এক্সট্রা করে আনছো, আর এই পাশে এক্সট্রা করে দিচ্ছ ব্যালেন্স করার জন্য। তাহলে কি থাকতেছে? তাহলে থাকতেছে যে y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে থাকতেছে 8x - 4। তাই কি না? অবশ্যই তাই। এটা যদি হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এখান থেকে তোমাকে কি করতে হবে? দেখো y - 2 হোল স্কয়ার, আর এখান থেকে কি করবা? 8টা কমন নাও, তাহলে x - 4/8। তার মানে এটাকে করলে যেটা পাচ্ছ তুমি, একটু দেখাই আমি তোমাকে, শেষ, আমাদের মেইন কাজটা শেষ। y - 2 হোল স্কয়ার 8 × x - হাফ। এখন দেখো ভাইয়া, এই জিনিসটা আমাকে বের করা লাগে, পরীক্ষার ডিরেক্ট বলে দেয় না, এরকম ইকুয়েশন বলে এখান থেকে আমাকে বের করা লাগে, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এটার জন্য চিত্র এখন অঙ্কন করবো আমরা। কি অঙ্কন করবো? চিত্র অঙ্কন করবো। তুমি আমাকে বলো ভাইয়া, কার পাওয়ার 1 আছে, x এর পাওয়ার 1 আছে, তাহলে কোন অক্ষে x অক্ষের প্যাট কাটবে? সেটা পজিটিভ নাকি নেগেটিভ দিকে কাটবে? অবশ্যই পজিটিভ দিকে কাটবে। কেন? কারণ মানটা আসছে কি? পজিটিভ। এবার বলো অক্ষের, এখানে বলো শীর্ষবিন্দু কি হবে বলো? শীর্ষবিন্দু হবে x এর যে মাইনাসের পরে যে মানটা আছে হাফ, আর y এর মাইনাসের পরে যেই মানটা আছে সেটা হবে কি? শীর্ষবিন্দু। এবার আসো ভাইয়া, শীর্ষবিন্দু যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে এর মানটা বের করে ফেলো। তাহলে দেখো এর মানটা, আমার শীর্ষবিন্দুর মানটা কত পাইছি? আমার শীর্ষবিন্দুর মানটা পাইছি। দেখো এখানে কিন্তু ঘটনা শেষ না, ঘটনা কিন্তু এখানে শেষ না। দেখো এই যে এখানে শীর্ষবিন্দুটা কত? দেখো 1/2, তার মানে হাফ এতটুকু, আর 1 2 মানে এই জায়গাটায় আমার কি? এই জায়গাটায় আমার হলো যে শীর্ষবিন্দু, ঠিক আছে? এই জায়গাটায় আমার শীর্ষবিন্দু, ঠিক আছে? এই জায়গাটা সেটা কত? 1/2, এটা সেটা কত? 1/2, ঠিক আছে? 1/2। ওকে, খুব ভালো কথা। এবার দেখো ভাইয়া, এটা যদি হয় তাহলে এর মানটা আমরা বের করে নেই। 4a ইকুয়াল টু কত আসছে সবসময় মনে রাখবা, এটা শখটা, আর সেটা অবশ্যই পজিটিভ মানটা নিবে সবসময়। তাহলে এর মানটা কত হচ্ছে? 2 হচ্ছে। এখন এই 2 পরিমাণটা তুমি দেখো ভাইয়া, প্যাটটা কোন দিকে কাটা গেছে? বুঝলাম যে যেহেতু এটা পাওয়ার 1, তার মানে x অক্ষের এই দিকে প্যাট কাটা গেছে। তার মানে এই 2 পরিমাণটা এই দিকে যাবে, আবার এই দিকে আসবে।
এই দিকে যেটা যাবে সেটা হবে উপকেন্দ্র, আর এই দিকে যেটা আসবে সেটা হলো নিয়ামক রেখা। তার মানে 2 পরিমাণ যাবে, তাহলে হাফের সাথে 2 যোগ করা লাগবে। হাফের সাথে 2 যোগ করলে কত হবে? 5/2। তার মানে এই দিকে উপকেন্দ্র এটা হবে কি 5/2, আর কুটির মানের কোনো পরিবর্তন নাই, তার মানে 5/2, আর ওইটাই হলো উপকেন্দ্র, ওইটাই কি উপকেন্দ্র। তার মানে উপকেন্দ্র পেয়ে গেছি কত? 5/2 বা 2। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে আসো ভাইয়া, এবার দেখো ভাইয়া এইটুকু যদি হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, একটা মিনিট, ওকে, মানে বারবার কল আসতেছিল তো, হ্যাঁ দেখো এবার তুমি আমাকে বলো ভাইয়া এইদিকে হাফের কি পরিমাণ? 2 পরিমাণ কমবে, তার মানে হাফ -2, এটা করলে কি আসবে দেখো তো? 2 1 -4 মানে -3/2। তার মানে এটা হচ্ছে কত? এটা হচ্ছে -3/2 আর কমা কি হচ্ছে বলো তো ভাইয়া? 2। এটা হচ্ছে। এখন তুমি আমাকে বলো ভাইয়া এটা কার? এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। এটা কার সমীকরণ? এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। তাহলে লেখো নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণটা কি হবে বলো তো? এটা কার সমান্তরাল? নিয়ামক রেখার সমীকরণটা কার সমান্তরাল বলো তো ভাইয়া? নিয়ামক রেখার সমীকরণটা এটা y অক্ষের সমান্তরাল। তার মানে x = হবে সামথিং, x = হবে কি -3/2। এটাকে যদি তুমি সুন্দর করে করো 2x = -3, তার মানে 2x + 3 = হচ্ছে 0। ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে এটা তুমি কি পাচ্ছ বলো তো ভাইয়া? এটা তুমি পাচ্ছ যেটা সেটা কি? সেটা হলো কি নিয়ামক রেখার সমীকরণ। এবার তুমি আমাকে বলো ভাইয়া অক্ষের সমীকরণটা কি হবে? অক্ষের সমীকরণ আমি শিখাই দিয়েছিলাম। কি শিখাইছিলাম বলো তো ভাইয়া? অক্ষের সমীকরণ শিখাইছিলাম যে যার পাওয়ার স্কয়ার তার ভিতরে যা থাকবে তাই হলো অক্ষের সমীকরণ। তার মানে কি y - 2 = 0। ঠিক আছে, y - 2 = 0। এবার দেখো ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? সবসময় মনে রাখবা যার পাওয়ার 1 তার যে শখটা থাকবে তাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তার মানে 8 হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তার মানে 8 হলো অ্যান্সার। বুঝতে পারছো? এই হলো আমাদের আলটিমেটলি যেই কোনো ধরনের পরাবৃত্তের ক্ষেত্রে। এখন আমি তোমাকে যে ম্যাথটা করাতে গিয়েছিলাম এটা একটু করাই দিলে আলটিমেটলি সব আফার লেভেলের ম্যাথও আমার কমপ্লিট। আমার আর পরাবৃত্ত নিয়ে 75% আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, দোয়া করো যে যেন আজকে সবটা শেষ করতে পারি। ঠিক আছে, ওকে। দেখো ইকুয়েশনটা কি? দৃশ্যকল্প 1 থেকে বলতেছে কোণিকটি। দেখো দৃশ্যকল্প 1 কি 3x² + 9x - 6y তারপর -8 = 0। আমি তোমাকে একটু আগে কি শিখাইছিলাম যে কার পাওয়ার 2 আছে, x এর পাওয়ার, তার মানে তাকে আগে লেখো, তারপর দেখবা তার জাতীয় কি কি আছে, 9x আছে, বাকি সবগুলোকে ওই সাইডে পাঠাই দাও। এবার এখান থেকে তুমি সবসময় তাকে একা করবা, x² শখ সবসময় 1 রাখবা। তার মানে x² y² এদের সবসময় শখ কত রাখতে হবে? 1 রাখতে হবে। এক জাতীয় y জাতীয় সবসময় 1 পাওয়ার কত শখ কত রাখতে হবে? 1 রাখতে হবে। তার মানে এটা যদি করো x² এখান থেকে কত থাকতেছে দেখো তো ভাইয়া? 3 হলো x² + 3x আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো 6y + 8। খুব ভালো কথা। এবার দেখো 3, তুমি আমাকে বলো ভাইয়া এটাকে কি লেখা যায়? x² + 2 × 3/2 ইন্টু এক্স লেখা যায় কিনা? তার মানে কি a² + 2ab, কারণ এটাকে আমার জানি যে আমার a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙানো লাগবে। ভাঙানোর জন্য আমার এইটাকে ব্যালেন্স রাখা লাগবে, তো ব্যালেন্সে রাখলাম 2 আর 2 নিচে আনলাম, তার মানে এইটা। তার মানে কি এটা b² কি হবে বলো তো ভাইয়া? 3/2 হোল স্কয়ার। ঠিক আছে, আর ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে 6y + 8, 6y + 8। তার মানে এটা কিসের সূত্র হয়ে গেছে দেখো তো ভাইয়া? এটা হচ্ছে যে x + 3/2 হোল স্কয়ারের সূত্র। আর এটা কি কমন নিবা? 6 কমন নিবা, তাহলে কি আসতেছে y + 8/6। তাহলে এখান থেকে কি আসতেছে দেখো? এখান থেকে আসতেছে যেটা দেখো x + 3/2 হোল স্কয়ার আর 3 আছে, আর এখান থেকে হচ্ছে কি 6 y প্লাস কি হচ্ছে বলো তো ভাইয়া? 4/3, y + 4/3। এখান থেকে তুমি এই 3টাকে ওই পাশে পাঠাই দিলে কি থাকতেছে দেখো? x + 3/2 হোল স্কয়ার, আর এখান থেকে থাকতেছে 3টাকে এই পাশে ভাগ করে দিলে 2 হয়ে যাচ্ছে 2y + 4/3। দেখো তাহলে এখান থেকে তোমাকে কি কি বের করতে বলছে দেখো? এই উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক নিয়ামক রেখার সমীকরণ। ওকে ফাইন, এখানে একটা জিনিস আমরা কি পাইছি? প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। এই প্রান্তবিন্দুর স্থানাঙ্কটা এখন আমরা দেখাবো না, একটু লাস্টে দেখাবো। দেখো এখানের মধ্যে কি কি লাগতেছে দেখো ভাইয়া? এখানের মধ্যে আমার শীর্ষবিন্দু, দেখো আমি একটা করে বের করে দিই এখান থেকে। শীর্ষবিন্দুটা কি হবে? এখানে মাইনাসের পরে যা থাকবে, তাহলে মাইনাসের পরে কি ছিল দেখো তো ভাইয়া? y - 4/3 এইভাবে লেখা রাখবে। তার মানে মাইনাসের পরে কত আছে? -4/3, আর এটা হবে কি -3/2।
তার মানে শীর্ষবিন্দুটা কি হবে বলতো ভাইয়া -3/2 আর হবে কত -4/3। তারপরে দেখো ভাইয়া তারপরে তারপরে দেখো এখান থেকে দেখো, তাহলে এখান থেকে আমরা কি কি লাগবে বলতো ভাইয়া, আমার লাগবে যে এর মানটা, তাহলে 4 এর মানটা কত হয় দেখো তো, 4 এর মানটা হয় 2। আমি এখান থেকে চাইলে একটা ত্রিভুজ মানে চিত্র অঙ্কন করতে পারি। দেখো কার পাওয়ার 1, y এর পাওয়ার 1, তার মানে y অক্ষের পেট কাটা যাবে, কোন দিকে যাবে ধনাত্মক দিকে যাবে। ওকে, খুব ভালো কথা। আর এই বিন্দুটা কত ধরে নিচ্ছি আমি, এই বিন্দুটা হলো তোমার অক্ষে, সেটা কত মানটা হচ্ছে কত -3/2 -4/3, -3/2 -4/3। ওকে, খুব ভালো কথা। এবার দেখো এর পরিমাণটা কত, এর মানটা হচ্ছে হাফ। এই হাফ পরিমাণ ও ভিতরে যাবে আবার বাইরেও আসবে। ভিতরে যেটা যাবে সেটা হলো কি উপকেন্দ্র, ভিতরে যেটা যাবে সেটা কি উপকেন্দ্র, আর বাইরে যেটা হবে সেটা হলো দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখা। তার মানে ভিতরে যখন যাচ্ছে দেখো সেটা কি যাচ্ছে, কুটির পরিমাণ কি পরিমাণ বাড়বে, হাফ পরিমাণ বাড়বে, আর এখানে হাফ পরিমাণ কমবে, কুটির পরিমাণ হাফ পরিমাণ কমবে। তাহলে দেখো ওইখানে আছে কত, কুটির মানটা কত আছে দেখো তো, কুটির মানটা ছিল কত -4/3, তার সাথে তুমি যদি হাফ পরিমাণ যোগ করো -4/3, তার সাথে হাফ যোগ করলা তাহলে হচ্ছে কত দেখো 6। তাহলে এখানে আসতেছে কত -8 প্লাস কত আসতেছে বলো তো, প্লাস আসতেছে 6। তার মানে এখানে আসতেছে কত -2/6 মানে -1/3, -1/3। এটা কি, এটা হলো কিসের মান বলো তো ভাইয়া, এটা হলো তোমার হলো যে উপকেন্দ্রের মান। তার মানে উপকেন্দ্রের মান কি দাঁড়াচ্ছে, উপকেন্দ্রের মানটা দাঁড়াচ্ছে যে আমার -3/2, এটা তো সেমে থাকবে কিন্তু কুটির মান পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে -1/3। আর এখানের মধ্যে আরো -1/2 কমতে বলতেছে, তার মানে -4/3 থেকে -1/2 আরো কমাবা, কারণ এখানে আমার কি নিয়ামক রেখাটা আছে। তার মানে সেটা কই হইলে কত হবে দেখো তো ভাইয়া 6। তার মানে এখানে কত হচ্ছে যে, এখানে হচ্ছে যে -8 আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে যে -3। তার মানে কত -11/6। তার মানে কত দেখো -11/6। তার মানে এখানে কত আসতেছে বলতো, এটার মান আসতেছে -11/6। আর এখানে দেখো বুঝের মান তো চেঞ্জ হয় না, দেখো -3/2 আর এটা হচ্ছে -11/6। এখানে আমাকে বলো ভাইয়া নিয়ামক রেখার সমীকরণটা তো আমরা এখন বের করবো, সেটা কার সমান্তরাল, এক চক্র সমান্তরাল হলে y = কি হবে, y = কুটিটা হবে। তার মানে ইকুয়েশনটা হবে y = -11/6। এটাকে লেখা যায় যে 6y = -11, যেটাকে আমরা এক পাশে নিয়ে আসলে লেখা যায় কি 6y + 11 = লেখা যায় 0। ক্লিয়ার? এইটুকু আশা করি ক্লিয়ার। খুব ভালো কথা, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তার মানে আমি নিয়ামক রেখার সমীকরণটা পেয়ে গেছি। ঠিক আছে, আমি কি পেয়ে গেছি, নিয়ামক রেখার সমীকরণ। একটু আগে আমি তোমাকে একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে এইখানের মধ্যে একটা কথা বলছিলাম যে, এই পেজটা খালি হয়ে গেল কিভাবে, ওকে দেখো আমি একটা কথা বলছিলাম যে, এই জায়গায় একটা কথা বলছিলাম যে, এই যে দেখো তোমরা এইটার দিকে মনে আসছিল কিনা, তোমার এইখানের মধ্যে বলছিলাম যে এইটুকুর মান কি 2a, এইটুকুর মান কি 2a, আর এটার কি, এটা হলো তো আমার উপকেন্দ্র মানে a,0। তাহলে তোমাকে আমি যদি বলি এই বিন্দুটার মান কি হবে বলতো ভাইয়া, তাহলে এটা 2a পরিমাণ বাড়বে, তার মানে এটা কি হবে বলতো ভাইয়া 3a,0। আর এটা কি পরিমাণ হবে, 2a পরিমাণ কমবে, তার মানে হবে a থেকে 2a পরিমাণ বাদ দিলে কত হবে -a,0, তাই কিনা। এই যে যে দুইটা বিন্দু পাইছো, এই দুইটা বিন্দু কারা জানো, এটা হলো যে এই যে একটু আগে বলছিল না যে উপকেন্দ্রিক লম্ব দ্বয়ের বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, মানে এই যে এরা। দেখো প্রশ্ন কি বলছিল, দেখো এই যে প্রশ্ন কি বলছিল যে, এই যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের, তাহলে স্থানাঙ্কটা কি কি হবে দেখো তো ভাইয়া, আমার 2a পরিমাণ বাড়বে, 2a পরিমাণ কমবে। তার মানে কি এইখানের মধ্যে যেই মানটা আছে দেখো ভাইয়া, এইখানের মধ্যে এইদিকে 2a পরিমাণ বাড়বে, এইদিকে 2a পরিমাণ কমবে। তাহলে এর মানটা কত দেখো তো, এইখানের মধ্যে আমাদের উপকেন্দ্রটা কত আছে, উপকেন্দ্রটা কত আছে আগে দেখো, উপকেন্দ্রটা আছে আমার -3/2। একটু আমি এটাকে একটু ছোট করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। উপকেন্দ্রটা আছে কত -3/2, আর ইয়াটা কি আছে বলো তো ভাইয়া, আর কি আছে -1/3, -1/3। এটা যদি উপকেন্দ্রটা থাকে, তুমি আমাকে বলো ভাইয়া এটা থেকে বলতেছে কি এই পরিমাণ উপরে যাবে আবার এই পরিমাণ নিচে নামবে, এটা কি, এটা আসলে বুঝ। দেখো এগুলো কি x অক্ষের দিকে মান বাড়বে, x অক্ষের দিকে মান কমবে। তার মানে যখন তুমি দেখো ভাইয়া এটা কি হচ্ছে, x অক্ষের দিকে মান বাড়বে, সেটা কি পরিমাণ বাড়বে, 2a পরিমাণ। এর মানটা কত পাইছো, হাফ। আর 2 এর মানটা কত হবে বলো তো ভাইয়া, 2 × হাফ মানে কত হবে 1। তাহলে 1 পরিমাণ এইদিকে বাড়বে, এদিকে বাড়লে কত হবে দেখো তো ভাইয়া 1 পরিমাণ বুঝের দিকে বাড়তেছে, তার মানে -3/2 + 1, আর এটা হচ্ছে -1/3। আবার এইদিকে 1 পরিমাণ কমবে,
এইদিকে 1 পরিমাণ কমবে, সেটা কত হবে দেখো তো, -3/2 -1 আর এটা -1/3। এই যে দুইটা বিন্দু পাইছো, এই দুইটা বিন্দুই হলো কি আমার কিসের মান বলো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্কের মান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আশা করি এইটুকু বুঝতে পারছো। তার মানে এই চ্যাপ্টার থেকে যেই কোনো ধরনের এইরকম ইকুয়েশন থেকে আমাকে মান বের করতে বললে পারবো না বলো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক এক্সট্রা করে বলে দিলাম। এখন থেকে আশা করি এটা ভুল করা যাবে না। ঠিক আছে, এবার পরাবৃত্তের আমাদের মোটামুটি 75% শেষ। এখন জাস্ট আমার একটা জিনিস আছে বাকি, সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়টা। ঠিক আছে, এটা একটু টাইমের ব্যাপার, টাইম কনজিউম করবে তোমাকে, কিন্তু আমরা যদি বুঝতে পারি তাহলে বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণের জন্য তিনটা জিনিসকে আমার মাথায় রাখতে হবে, তিনটা প্যারামিটার। একটা কি ফোকাস, আর একটা কি শীর্ষবিন্দু, আর একটা কি দ্বিঘাক্ষ রেখা। আমার চেষ্টা থাকতেছে যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটা শেষ করে দাও, দেখা যাক আলহামদুলিল্লাহ কতটুকু পারি। ঠিক আছে, তো দেখো ফোকাস, শীর্ষবিন্দু এবং দ্বিঘাক্ষ রেখা। ঠিক আছে, তো ফোকাসের ক্ষেত্রে মনে রাখবা যে ধরো তোমাকে ফোকাস এবং দ্বিঘাক্ষ রেখা বলে দিচ্ছে, দেখো এই যে লিখে দিচ্ছি যে ফোকাস এবং দ্বিঘাক্ষ রেখা দেওয়া থাকলে ধরো একটা এরকম আছে তোমার হলো যে পরাবৃত্ত। ঠিক আছে, যেই পরাবৃত্তের ক্ষেত্রে তুমি আমাকে বলো তোমাকে কি দিচ্ছে, যে ধরো এটা হলো ফোকাস আর এটা হলো কি আমার হলো কি এটা হলো দ্বিঘাক্ষ রেখা, এটাগুলো আমাকে বলে দিচ্ছে। তাহলে দেখো তোমাকে ফোকাসটা বলে দিচ্ছে, ধরলাম আমি ধরলাম যে 2,3 এটা ফোকাস বলে দিচ্ছে, আর দ্বিঘাক্ষ রেখা বলে দিচ্ছে যে 2x + 3y + 5 = 0। এখন তোমাকে এখান থেকে বলতেছে যে পরাবৃত্তের সমীকরণ। এখন পরাবৃত্তের সমীকরণের জন্য আমরা একটা ইকুয়েশন সব সময় জানি, সেটা কি SP = PM। এই যে পি আছে, এই পিটাকে সবসময় মনে রাখবা যে এটা হলো একটা চলক বা এটা হলো আমার কি সঞ্চারপথের একটা বিন্দু, সেটা এইভাবে কানেক্ট করবে আর এইভাবে কানেক্ট করবে, তাই কি না? তাই। এখন এসপি এদের তো মধ্যবর্তী দূরত্ব তুমি পেয়ে যেতে পারো, তাই না? এসপির দূরত্বটা পাবা, সেটা কিভাবে পাবা, x - 2 হোল স্কোয়ার আর কি পাবা +y - 3 হোল স্কোয়ার। কিন্তু তোমার লাগবে এখন পিএম এর মানটা, পিএম এর মান কোনটা, এইটা, তাই কি না? এখন দেখো এইটার মান, এইটার ইকুয়েশন পাওয়ার জন্য তোমাকে আগে এইটার ইকুয়েশন বের করা লাগবে। দেখো এইটার ইকুয়েশন তোমার এটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা লম্ব রেখাটাই হইলো কিন্তু এইটা, এই ইকুয়েশনটা লম্ব রেখাটা হইলো কোনটা, এইটা। তাহলে সেইটা তুমি সবসময় মনে রাখবা যে, আবারও বলতেছি, এই ইকুয়েশনটা লম্ব রেখার ইকুয়েশনটা কোনটা, এইটা। তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া, এটা লম্ব রেখার ইকুয়েশনটা কি হবে দেখো, 3x - 2y + k = 0। এখন দেখো ভাইয়া এইখানের মধ্যে তোমার কি হয়েছে, এখানের মধ্যে মনে রাখবা যে জাস্ট এখানে পয়েন্টগুলো জাস্ট মাথায় রাখলে প্রত্যেকটা জিনিস এক এক করে এখন তুমি করতে পারবা। দেখো কিভাবে কি, দেখো আমরা যেখানে ছিলাম আর কি, তো এখানে পিএমটা আসলে কি বোঝাচ্ছে, পিএমটা বোঝাচ্ছে যে এইটুকু দূরত্ব, তাই না? আমি প্রথমে ইকুয়েশন বলতেছিলাম যে আসলে এটা কি হবে বলতো, আমাদের দূরত্ব এসপি আর পিএম এটা তো দূরত্ব নির্দেশ করতেছে। তার মানে কি দূরত্বটা কিভাবে হবে, একটু দেখো ভাইয়া, একটু দেখো সেই দূরত্ব, আমরা লাইটটা বারবার অফ, একটা মিনিট, ওকে ওকে দেখো লাইটটা কমে যাচ্ছিল, মানে লাইট এখানে 4টা লাইটের মধ্যে একটা লাইট মানে 3টা লাইট অফ হয়ে গেছিল। ওকে দেখো তাহলে পিএমটা কি হবে, পিএমটা হবে এই লম্ব দূরত্ব। ধরো একটা রেখা, দেখো এরকম একটা রেখা আছে, রেখা হলো ax + by + c, আর একটা বিন্দু আছে ধরলাম x1, y1। ঠিক আছে, এরকম হলে এখানের মধ্যে লম্ব দূরত্বটার মান কি হয় বলো তো ভাইয়া, আমি কিন্তু শিখাইছিলাম তোমাদেরকে কোথায়, সরলরেখা চ্যাপ্টারের মধ্যে। কি করবা, এখানে এই বিন্দুটাকে সিদ্ধ করে দিবা, ax1 + by1 + c √ x1 এর সহগ a² + y এর সহগ হলো b। তার মানে এই রেখাটাকে কি করবা, সিদ্ধ করে দিবা, সেটা কি 2 ইন্টু এই বিন্দুটা কত, 2x1 + 3y 2x + 3y + 5 আর √ x এর সহগ হলো 2² + y এর সহগ হলো 3²। এটা হলো আমার এটা। তাহলে আমার এখান থেকে কি আসে, উভয় পাশে বর্গ করে দাও, তাহলে আমার কি যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে। তাহলে এখান থেকে থাকতেছে যে x - 2 হোল স্কোয়ার দেখায় 3y - 3 হোল স্কোয়ার, আর এখানে থাকতেছে 2x + 3y + 5 হোল স্কোয়ার, আর এটা থাকতেছে যে 4 + 9 মানে 13, √ 13 হোল স্কোয়ার হয়ে গেছে, মানে 13 হয়ে গেছে। ঠিক আছে, মানে 13 হয়ে গেছে। এখন এই 13টাকে তুমি দেখো একটা লাইন কম করে, এই 13টাকে তুমি এখানে গুণ করে দিতে পারবা, 13x - 2 হোল স্কোয়ার + 13y - 3 হোল স্কোয়ার, আর এইটার ইকুয়েশনটা কি হবে, এটা 2x + 3y + 5 হোল স্কোয়ার। আমি আর এইটুকু করতেছি না, এই ইকুয়েশন সমাধানটা তোমরা কি বলো, এইটুকু জাস্ট নর্মাল ক্যালকুলেশন দিয়ে করতে পারবা না, a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, এগুলো সূত্রে ভাঙিয়ে তারপর তুমি কি করবা, এগুলো সূত্রে a + b + c হোল স্কোয়ারের সূত্র কি, a² + b² + c² 2ab 2bc 2ca,
এই সূত্রটা ভাঙাতে পারবা না, জাস্ট এটুকু ভাঙিয়ে আমরা কিন্তু কি পাবো, আমরা এখান থেকে পরাবৃত্তের সমীকরণটা পাবো। তার মানে আমরা এইভাবে একটা পরাবৃত্তের সমীকরণ পাচ্ছি, ঠিক আছে, এইভাবে আমরা একটা পরাবৃত্তের সমীকরণ পাচ্ছি। এখন ধরো ভাইয়া এটা না দিয়ে আমার কয়েক ধরনের পরাবৃত্ত সমীকরণের কথা বলছি। এবার দেখো ফোকাস অথবা শীর্ষবিন্দু দেয়া থাকলো, তার মানে এখানের মধ্যে কি কি দেওয়া ছিল, ফোকাস আর দিকাক্ষ রেখা, কিন্তু শীর্ষবিন্দু দেওয়া ছিল না, সমস্যা হয় নাই আমার, কিন্তু সমস্যা হয় না আমার, খুব সহজে আমরা কাজটা করতে পারছি। কিন্তু এখন দেওয়া আছে ফোকাস আর শীর্ষবিন্দু, তাহলে আমার লক্ষ্য হবে ফোকাস তো দেওয়াই আছে, দিকাক্ষের রেখা নিয়ে আসা, দিকাক্ষ রেখা নিয়ে আসে, এইভাবে করলে আমার কাজ কমপ্লিট। তার মানে দেখো ভাইয়া তোমার ধরো এইখানে দেখো এটা ধরো আমার কি আছে, এরকম আছে, তো ফোকাস ধরো বলা আছে যে 2,1, আর এটা ধরো বলে আছে যে তোমার হলো যে কত 0,1 ধরলাম, এটা আছে ফোকাস আর শীর্ষবিন্দু, ঠিক আছে। এখন এগুলো দেওয়া আছে, তাহলে দিকাক্ষ রেখাটা কি হবে তুমি বলো তো ভাইয়া, এটা হলো কি, এটা হবে দিকাক্ষ রেখা, তাই না। এখন দিকাক্ষ রেখাটা তুমি আমাকে জাস্ট একটু বলো তো ভাইয়া, এই রেখাটা তুমি যদি জানো, এই রেখাটার ইকুয়েশন যদি জানো, তার লম্ব রেখার ইকুয়েশনটা তো দিকাক্ষ রেখার ইকুয়েশন, তাই না। তাহলে আগে এই রেখাটা বের করো, এই রেখাটার ইকুয়েশন কি হবে, যদি এটা হয় পি, এটা হয় কিউ, আর এটা হয় যদি আর, আর এটা যদি হয় এস, এটা যদি হয় টি, তার মানে পি কিউ রেখার ইকুয়েশন বা পি কিউ আর রেখার ইকুয়েশন। দেখো পি কিউ রেখার ইকুয়েশন, পি কিউ রেখার সমীকরণ কি হবে বলো তো ভাইয়া, পি কিউ রেখার সমীকরণটা হবে আমার দুই বিন্দু দেওয়া থাকলে কি হবে বলো তো ভাইয়া, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস জিরো, জিরো মাইনাস টু, y মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা ধরো 3 দাও, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ঠিক আছে, 1 মাইনাস 3, আমি জাস্ট ধরে নিলাম, ঠিক আছে, আমি জাস্ট ধরে নিলাম, ঠিক আছে, এরকম আসলো, এরকম আসলো, ঠিক আছে। এখন দেখো এরকম যদি হয় তাহলে এটা কি আসতেছে, এক্স বাই মাইনাস টু, আর ওয়াই বাই কি আসতেছে, ওয়াই মাইনাস ওয়ান বাই মাইনাস টু, এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি, এক্স ইকুয়াল টু থাকতেছে ওয়াই মাইনাস ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0। এটা কার সমীকরণ পাইছো, পি কিউ রেখার সমীকরণ পাইছো, তাহলে আর এস রেখার সমীকরণ কি হবে বলো তো ভাইয়া, কি হবে বলো, এটা শব্দ এক্সচেঞ্জ হয়ে যাবে, ওয়াই আর এক্স, আর এটা ওয়াই এর চিহ্ন যেটা কি আছে মাইনাস, সেটা হয়ে যাবে কি প্লাস, প্লাস কে ইকুয়াল টু 0, এটা কি তার লম্ব রেখার সমীকরণ, আর এস রেখাটা কি, এই রেখাটা লম্ব রেখার সমীকরণ। কিন্তু এখানে যদি একটা বিন্দু বের করতে পারো তাহলে তো শেষ হয়ে যায় না খেলাটা, কারণ ওই বিন্দুটা দিয়ে এটা সিদ্ধ করে দিলে আমি কিসের মান পেয়ে যাব, আর এস রেখার মানে দিকাক্ষের সমীকরণটা পেয়ে যাব। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তোমাকে আমি আজকে ক্লাসের প্রথমে একটা কথা বলছিলাম যে এই পিটা হলো কিউ এবং আর এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হলে মধ্যবিন্দু 0 ইকুয়াল টু হবে কি 2 প্লাস, এটা যদি এক্স আর ওয়াই হয় তাহলে 2 প্লাস এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, ধরো এক্স ওয়ান ডিভাইডেড বাই 2, এটা করলে কত হবে, এক্স ওয়ানের মান আসতেছে -2, আর ওয়াই দেখো এটার মান কত, ওয়াই এর মান কত আছে 1, তার মানে কি 3 প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2, এটা করলে আসবে কত 2 ইকুয়াল টু 3 প্লাস ওয়াই ওয়ান, তার মানে ওয়াই ওয়ানের মান হবে কত -1, তার মানে এক্স ওয়ানের মান কত আসছে -2, আর ওয়াই ওয়ানের মান হলো -1। এবার -2 -1 দিয়ে সিদ্ধ করে পাই, কি করে পাই, সিদ্ধ করে পাই, সিদ্ধ করে পাই, কি পাই সিদ্ধ করে, এই মানগুলোকে বসাই দাও, -1 -2 প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে কে এর মান পাচ্ছি কত 3, এই যে 3 এর মানটা এখন বসাই দাও এখানে, তার মানে ইকুয়েশনটা কি হবে, আর এস রেখার ইকুয়েশন হবে কি x প্লাস ওয়াই প্লাস 3, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত 0, আর এক্স রেখার ইকুয়েশন। এখন দেখো এটা কি, এই আর এস রেখাটা কি দিকাক্ষ, এই দিকাক্ষ রেখার সমীকরণটা আমরা পেয়ে গেছি না। দেখো দিকাক্ষ রেখার সমীকরণ পেয়ে গেলে দেখো তুমি কিন্তু এখন কি কি জানো, এই যে দেখো উপকেন্দ্র জানো, দিকাক্ষ রেখার সমীকরণ জানো, তুমি আমাকে বলো ভাই এখন কি হবে, এখন কি তুমি আর করাই দেওয়া লাগবে, কিছু করাই দেওয়া লাগবে না, এটা কি, এটা হলো পি, তার মানে কি বলো তো ভাইয়া, এটা যদি এস হয়, এটা তো আমি কিউ ধরছি এমনি, এটা হলো কি মেইনলি এস উপকেন্দ্র, তাহলে এস পি ইকুয়াল টু কি হবে, পিএম হবে, এই যে শেষ। তাহলে এস পির মানটা কি হবে বলো তো ভাইয়া, পি হলো কি এক্স কমা ওয়াই, তার মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, আর পিএমটা কি হবে, এই যে রেখাটা আসছে সেটা কি দেখো তো ভাইয়া, এই যে রেখাটা আসছে এটার কি লম্ব দূরত্বের মানটাই তো বের করবো, তাই না, তার মানে কি হবে, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস 3 রুট ওভার এক্স এর সহগ 1 প্লাস ওয়াই এর সহগ 1 হোল স্কোয়ার, এইটুকুই তো, এইটুকু করলেই তো আমার কাজ কমপ্লিট। তার মানে উভয় পাশে বর্গ করে দিয়ে x - 2 হোল স্কয়ার, ওই যে সেম নিয়মে y - 3 হোল স্কয়ার, আর এটা করলে আসবে এখানে আসতেছে 2, আর এটা আসতেছে x + y + 3 হোল স্কয়ার, 2টাকে এই পাশে গুণ করে দিয়ে বাকি ক্যালকুলেশনটা করবা, ঠিক আছে। লাস্ট রুলস, শীর্ষ এবং দিকাক্ষ রেখা দেওয়া থাকলো, ধরো তোমার কি দেওয়া আছে খেয়াল করে দেখো, এরকম শীর্ষটা দেওয়া আছে, ধরলাম এটা দেওয়া আছে 1,2, আর দিকাক্ষ রেখাটা দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে দেখো তো, সেটা দেওয়া আছে ধরো 2x + 3y + 5।
এখন এরকম দেওয়া থাকলে আমার লাগবে কি, আমার উপকেন্দ্রটা বের করা লাগবে, তাই কিনা বলো তো ভাইয়া? আমার উপকেন্দ্রটা বের করা লাগবে। তুমি আমাকে বলো ভাইয়া, তুমি আমাকে বলো, আমি যদি এই রেখাটা লম্ব রেখার ইকুয়েশন, এই যে এই রেখাটা কোনটা, এই যে 2x + 3y + 5, এটা তো এই রেখাটার ইকুয়েশন। এর লম্ব রেখার ইকুয়েশনটা কোনটা? এই অক্ষের সমীকরণটা না? এর লম্ব রেখার ইকুয়েশনটা কি হবে বলো তো ভাইয়া? 3x আর 2y, চিহ্ন হবে y এর আগে যে উল্টাটা, প্লাস k = কত হচ্ছে 0। এখন এইখানের মধ্যে একটা বিন্দু আছে দেখো 1,2, তাই কিনা? 1,2 কিনা? তাহলে 1,2 বিন্দু দিয়ে যাবে এই যে এইটা, তাহলে গেলে কি হবে 3 × 1 - 2 × 2 + k = 0। তার মানে k এর মান আসতেছে কত? 1। k এর মানটা এখানে বসাই দাও, k এর মানটা বসাই দিলে কি আসতেছে? 3x - 2y + 1 = 0। এটা কিসের ইকুয়েশন? এটা হলো আমার অক্ষের সমীকরণ। এটা হলো আমার কিসের সমীকরণ? এটা হলো আমার অক্ষের সমীকরণ। ক্লিয়ার? এইটুকু আমার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে তুমি দেখো ভাইয়া, তুমি একটা ইকুয়েশন পাইছো কি 2x + 3y, আর এটার ইকুয়েশন কি পাইছো দেখো 3x - 2y + 1 = 0। তুমি আমাকে বলো ভাইয়া, তুমি এই বিন্দুটা কি পাবা কিনা বলো তো ভাইয়া? দুইটা রেখাকে যখন তুমি কি করবা, সে এই যে তো সেটটাই এটা, তার মানে সমাধান করবা, তাহলে পাবা কিনা? তাহলে সমাধান করলে কি করতে পারো দেখো তো, এখান থেকে যা সহজ হিসাব নিকাশ, তুমি একটা কাজ করতে পারো, 2y = কি পাচ্ছ বলো তো ভাইয়া? 3x + 1। আর এখান থেকে y = কি পাচ্ছ বলো তো ভাইয়া? 3x + 1/2। এই y এর মানটা তুমি এখানে এই সমীকরণে সিদ্ধ করে দাও, তাহলে কি আসতেছে? 2x + 3 × 3x + 1/2 + 5 = 0। তাহলে এখান থেকে কি কি পাচ্ছ দেখো তো, এখান থেকে পাচ্ছ যে 2 মানে 4x, প্লাস পাচ্ছ কি 9x, প্লাস পাচ্ছ কি প্লাস পাচ্ছ 3, আর প্লাস পাচ্ছ কি প্লাস পাচ্ছ 10 = পাচ্ছ কত? 0। তাহলে এটা হলে আসতেছে কত দেখো 13x, আর এখানে আসতেছে কত প্লাস 13 = হচ্ছে কত? 0। এই যে ইকুয়েশনটা দেখো, এখান থেকে x এর মানটা পাচ্ছ কত? x এর মানটা পাচ্ছ -1। x এর মানটা যদি -1 পাও, এখানে বসাই দাও 3 × -1 + 1/2, তার মানে এখানে পাচ্ছ কত? -1। তার মানে xy এবং দুইটার মানে পাচ্ছ কত? -1, -1। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি এই মধ্যবিন্দুটাও জানো, এইটাও জানো, তাহলে এই বিন্দুটা বের করতে পারবা না কিভাবে? ওই যে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া 1 = কি হবে? -1 প্লাস এটাকে যদি তুমি x1 y1 ধরো, x1 y1 ধরলে x1 / 2, এটা করলে কি আসবে? 2 - 1 + x1, তার মানে x1 এর মান কত আসবে? 3। আর এখানে কি আসবে বলো তো ভাইয়া? ওইদিকে কি আসবে? ওইদিকের মানটা আসবে কত? এটা আসবে কত? 1। আর এটা কত ছিল? এটা হলো যে মনে হয় 2 ছিল। যদি এটা 2 হয়, তাহলে তুমি এখানে কত বলতে পারবা? -1 + y1 / 2, তার মানে হবে 4, -1 + y1, তার মানে y1 এর মানটা কত পাচ্ছ? 5। তার মানে 3,5 পাচ্ছ এই বিন্দুটা। তার মানে দেখো, তুমি কিন্তু আলটিমেটলি তুমি এখন উপকেন্দ্র পেয়ে গেছো, দ্বিঘাক্ষ বা সমীকরণটা আছে। তার মানে s কি হবে? x, y, p কি হবে? x, y। তাহলে দেখো sp = pm, এবার বের করতে পারবা না বলো তো? sp টা কি হবে? ওই যে x - 3 হোল স্কয়ার, এই যে এটা, জাস্ট একটা সাইড একটু মোছা লাগবে। দেখো sp কি? sp = pm। sp = pm হলে sp কি দেখো? x - 3 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার। আর pm টা কি হবে দেখো তো? এই যে যে রেখাটা আছে, এই রেখাটাকে 2x + 3y + 5 √2² + 3²। এই হলো আমার কি, বাকিটা তো ক্যালকুলেশন, তোমাকে একটু আগে শিখাইলাম এইটা। তার মানে কি, ওভারঅল আমরা তিনটা প্রসিডিউর দেখলাম। একটা হলো কি ফোকাস এবং দ্বিঘাক্ষ রেখা দেওয়া থাকলে, তারপর আমরা দেখলাম কি ফোকাস ও শীর্ষবিন্দু দেওয়া থাকলে, তারপর আমরা দেখলাম কি শীর্ষ এবং দ্বিঘাক্ষ রেখা দেওয়া থাকলে। এই হলো আমার কি, আমার হচ্ছে পরাবৃত্তের পার্ট। এখন পরাবৃত্ত থেকে আরেকটা জিনিস একটু দেখে রাখো এক্সট্রা করে, দেখো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব সবসময় মনে রাখবা যে এসপি, এসপি মানে কি? ফোকাস দূরত্ব। এই যে এইটা হলো এসপি, এই এসপির মানটা কি? ফোকাস দূরত্ব। তো এসপি = পিএম আমরা জানি, আর পিএম মানে কি দেখো তো? PZ + MZ, PZ + MZ। এখন PZ এর মানটা কি? এইটুকুর মান। এইটুকুর মান কি দেখো? এইটুকুর মানটা কি? ওই বিন্দুর বুস্টটা না? এই যে যদি ধরো এখানে আসে 5,3, তার মানে ওই বিন্দুর বুস্টের মান কত? 5। আর এই যে দেখো এইটা, এইটুকুর মানটা কি? এর মান না? তার মানে জাস্ট এইটুকু মনে রাখবা যে আমার ফোকাস দূরত্বের ক্ষেত্রে ওই বিন্দুর বুস্ট প্লাস এ, ওই বিন্দুর বুস্টটা আমরা কি, এখানে যে বিন্দুটার কথা বলা থাকবে, এই বিন্দুটা বলতে গেলে এই যে এই বিন্দুটা p x, y এর কথা। তার মানে এটার বুঝ এইটুকুই তো, তাই না? তাই কি না? এইটুকুই তো। আর হলো যে তোমার হলো যে আর এইটুকু তো কি, এটা তো উপকেন্দ্রই, তার মানে কি এইটুকুর মান a হলে এইটুকুর মান a। আর এটার মান কত? এটার মান তো মনে রাখবা যে এইটুকুর মান x হলে এইটুকুর মান x। তার মানে উপকেন্দ্র আর x দুটা কিন্তু আলাদা জিনিস। তার মানে বুঝের মানটা প্লাস এর মানটা, ঠিক আছে? বুঝতে পারছো? এর মানটা কোনটা হবে? এইটা, এইটা, এইটা।
তার মানে জাস্ট মনে রাখবা যে এসপি ইকুয়াল টু কি হবে, ফোকাস দূরত্ব সমান সমান কি হবে, ওই বিন্দুর বুস্ট প্লাস এ। এইটুকু মনে রাখলে আমরা এই চ্যাপ্টার থেকে মোটামুটি সবকিছু কমপ্লিট করতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের পরাবৃত্ত কমপ্লিট। আমরা এবার উপবৃত্ততে চলে যাব। আমরা বললাম না, যদি এই চ্যাপ্টার কনসেপ্ট তুমি যদি এই যে একটা ঘন্টা আমার মনে হয় পরাবৃত্তের পিছনে গেছে, যদি তোমরা এই পরাবৃত্তের কনসেপ্টটুকু ভালো মতো এ টু জেড ক্লিয়ার করতে পারো, তাহলে আর তোমার কিচ্ছু লাগবে না, তোমার আর কিচ্ছু বাকি থাকবে না। এবার চলো আমরা চলে যাব কোথায়, উপবৃত্তে। আমরা কোথায় যাব, উপবৃত্তে যাব। ঠিক আছে, ওকে। উপবৃত্তে যাওয়ার আগে উপবৃত্তের মধ্যে আমি তেমন কিছু এখন জাস্ট তোমাদেরকে একটু সংক্ষেপে বলি। সংক্ষেপে কেমন, ধরো উপবৃত্তের ক্ষেত্রে আমরা এই একটা পাবো আর এই একটা পাবো। ঠিক আছে, এখন এইটা কে, এটা হলো কি, তুমি দেখো এই দিকে এক্স অক্ষের মানটা হলো এ আর ওয়াই অক্ষের মানটা হলো বি, তার মানে এ এর মানটা বি এর চাইতে বড় আর বি এর মানটা এর চাইতে বড় হলে তখন সবসময় মনে রাখবা যে সবসময় জাস্ট তুমি কি মনে রাখবা, দেখো এটার এ অক্ষের দৈর্ঘ্যটা বড়, এটার বি অক্ষের দৈর্ঘ্যটা বড়, তার জন্য এটার জন্য আমরা একটা উপবৃত্তের ইকুয়েশন পাবো, এটার জন্য একটা ইকুয়েশন পাবো। এখান থেকে কি কি আসবে, জাস্ট ওই যে ইকুয়েশন থেকে আমার বাকি জিনিসগুলো বের করতে বলবে, আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট আধা ঘন্টা সময় দিলে আমরা মোটামুটি সবকিছু কমপ্লিট করে ফেলবো। চলো এক এক করে দেখি। আসো, এটা যদি আমার দেখো এর মানটা যদি বি এর চাইতে বড় হয়, সেক্ষেত্রে কি হবে, এর মানটা যদি বি এর চাইতে মানে বি এর মানটা যদি এর মানটা যদি বি এর চাইতে বড় হয়, তখন ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 1 হবে। তো এখানে শর্ত হবে এর মানটা বি এর চাইতে বড়। এটার ক্ষেত্রে একরকম ঘটবে, আমরা দেখাবো। আর হলো যে তুমি দেখবা যে এটার ক্ষেত্রে কি হবে, বি এর মানটা যেহেতু বড়, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হবে কত, 1ই হবে। কিন্তু কথা আছে এখানের মধ্যে, এখানে আমাদের কি হবে, কি হবে বলতো ভাইয়া, বি এর মানটা এর চেয়ে বড়, এটা শর্ত বলা থাকবে। এখন এখান থেকে দেখো এক এক করে তুমি দেখবা যে এক্স এর মাইনাসের পর এটাকে কিভাবে লেখা যায়, দেখো তো, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হলো 1। ঠিক আছে, আর এখানেও লেখা যায় যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হবে কত, 1। তাহলে তুমি এখান থেকে সবসময় লেখো, একটা একটা করে লেখো। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি হবে, শীর্ষবিন্দু হবে 0,0। তোমার এক্স এর পরে কি আছে, ওয়াই এর পরে কি আছে সেটা দিয়ে এখানে আমাদের কি হবে, শীর্ষবিন্দু হবে 0,0। ঠিক আছে, 0,0 এগুলা, এটা হলো এক্স অক্ষের জন্য, এটা হলো ওয়াই অক্ষের জন্য, তাই না, দুইটা জিনিসে হবে। যেমন আমরা পরাবৃত্তের ক্ষেত্রে 4টা জিনিস পেয়েছি, এখানে 2টা জিনিস। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, শীর্ষবিন্দু যদি তুমি পেয়ে যাও, তারপরে এখান থেকে কি লিখবা, যে দেখো এখানের মধ্যে হলো যে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কি হবে বলো তো ভাইয়া, উৎকেন্দ্রিকতা হবে, উৎকেন্দ্রিকতা হবে সবসময় মনে রাখবা ই এর মানটা কি হবে, √1 মাইনাস যেটা বড়, বড় কে ছিল এর মানটা, তার মানে বড়টা নিচে হবে আর ছোটটা উপরে হবে। তাহলে এখানে উৎকেন্দ্রিকতা ই কি হবে বলো তো ভাইয়া, এখানে উৎকেন্দ্রিকতা ই হবে √1 মাইনাস এখানে বড়কে বি, তার জন্য বিটা নিচে বসবে। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া এখানে আমাদের বৃহদাক্ষ কে, বৃহদাক্ষের মানটা কত, বৃহদাক্ষ কোনটা, এটা, এর মানটা হবে কি সবসময় দ্বিগুণ, বৃহদাক্ষের মানটা কি হবে 2 গুণ মানে 2a, আর ক্ষুদ্রাক্ষের মান কি হবে 2b মানে যেটা ছোট সেটা। আর এখানে উল্টা হবে, এখানে বৃহদাক্ষ হবে কি, বৃহদাক্ষ হবে 2b আর ক্ষুদ্রাক্ষ হবে 2a। ওকে, এটা করার পরে দেখো, এটা পরে করার পরে তোমরা কি করবা বলো তো ভাইয়া, নিয়ামক রেখা সমীকরণ, নিয়ামক রেখা সমীকরণ। এটার জন্য দেখো, এটার জন্য দেখো নিয়ামক রেখা সমীকরণ কি আসে, এটার জন্য নিয়ামক রেখা সমীকরণ, নিয়ামক রেখা সমীকরণ, নিয়ামক রেখা সমীকরণটা আসবে, এটার জন্য নিয়ামক রেখা সমীকরণ আসবে কি, সমীকরণ আসবে x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু কি আসবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস a ভাগ e। এটা কি, এটা আসবে নিয়ামক রেখার সমীকরণটা। ঠিক আছে, আর এটার জন্য কি আসবে, এটার জন্য নিয়ামক রেখা, দেখো এখানে কি, এটা যেহেতু x অক্ষ বড় তার জন্য x ইকুয়াল টু এটা আসছে। আর এটার ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কি আসবে বলতো, এটার ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ হবে, নিয়ামক রেখার সমীকরণ হবে, দেখো এটার ক্ষেত্রে কি হবে, y ইকুয়াল টু প্লাস মাইনাস b ভাগ e। ঠিক আছে, y ইকুয়াল টু প্লাস মাইনাস b ভাগ e। ঠিক আছে, যেহেতু x অক্ষ তার জন্য a আর ওয়াই অক্ষ হলে বি হচ্ছে। ঠিক আছে, এটা গেল। আরেকটা জিনিস লেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাস্ট এটাই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটার মানটা কি হবে 2b²/a, বড়টা সবসময় নিচে বসবে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে কি বসবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b। ওকে, খুব ভালো কথা। ওকে, তুমি এটা কিসের জন্য পেয়েছো, যখন শীর্ষবিন্দু ছিল 0,0, যখন শীর্ষবিন্দু ছিল 0,0 তখন তুমি এগুলা পাইছো।
তখন তুমি এগুলা পাইছো। ধরো ভাইয়া এইখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে তোমার হয়েছে যে উপকেন্দ্র, দেখো এখানের মধ্যে শীর্ষবিন্দুটা হয়েছে এমন, দেখো এখানের মধ্যে শীর্ষবিন্দুটা তোমার কি আসছে। আচ্ছা আরেকটা জিনিস এখানে লেখা হয় নাই, দেখো উপকেন্দ্র লেখো, উপকেন্দ্র উপকেন্দ্র উপকেন্দ্রটাই দিতে ভুলে গেছিলাম, দেখো আর এইখানেও লেখো উপকেন্দ্র উপকেন্দ্র। এটার উপকেন্দ্র হবে সবসময় মনে রাখবা যে একটু এই সাইডে আনি, এটার উপকেন্দ্রটা হবে কি প্লাস মাইনাস এই কমা জিরো, প্লাস মাইনাস এই কমা জিরো, কোন অক্ষ এক্স অক্ষ দেখে এই আসছে, আর এটা হবে জিরো কমা প্লাস মাইনাস বি, জিরো কমা প্লাস মাইনাস বি, ঠিক আছে, এটা হলো উপকেন্দ্র। এবার আসো ভাইয়া, যদি তোমার এটা এমন ইকুয়েশন হইতো যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু আসছে ওয়ান, এরকম ইকুয়েশন হইতো। এখন তো দেখো, এখন তো তোমার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, এখন তোমার শীর্ষবিন্দু হচ্ছে কত বলো তো ভাইয়া, শীর্ষবিন্দু হচ্ছে 1,2। যদি শীর্ষবিন্দু 1,2 হয় তখন তুমি সব কিছু দেখো, এই যে দেখো, এই যে তোমার এখানে উপকেন্দ্র কি পাইছিলা বলো তো ভাইয়া, এখানে বুঝ মানে কি এক্স ইকুয়াল টু কি পাইছিলা প্লাস মাইনাস এ, তার মানে এক্স এর মান তো তখন জিরো ছিল, তাই কোনো ধরনের পরিবর্তন দেখো নাই। কিন্তু এখানেও তার এক্স এর মান জিরো নাই, এক্স এর মান এখন কত আসছে দেখো, শীর্ষবিন্দুতে এক্স মাইনাস ওয়ান হয়ে আসছে, তার মানে এটা কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস এ। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে যত জায়গায় এখানে দেখো এই যে বুঝের মান এক্স, তার মানে কি এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কি, এখানের মধ্যে নিয়ামক রেখার মধ্যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই, এখানে আর এক্স থাকবে না, তখন হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান, ওয়াই জায়গায় হবে ওয়াই মাইনাস টু। তা তখন দেখো এগুলা কি হবে, এটা হবে কি, এটা হবে যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি, ওয়াই মানে কি ওয়াই মাইনাস টু ইকুয়াল টু প্লাস মাইনাস বি। এগুলা কখন ছিল, যখন তোমার সবসময় শূন্য জিরো জিরো ছিল, যখন জিরো জিরো থাকবে না, যত জায়গায় এক্স এবং ওয়াই পাবা সব জায়গায় এখন এক্স এবং ওয়াই এর পরিবর্তে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু এগুলা বসাবা। বুঝতে অসুবিধা হচ্ছে? একটা কোশ্চেন আমি করাই দিব, তাহলে মোটামুটি তোমরা সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তোমরা মোটামুটি সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটা ভালো কোশ্চেন নিব, তাহলে আমার উপবৃত্ত মোটামুটি এইটুর উপবৃত্তের এখানেই কনসেপ্ট আমাদের মোটামুটি শেষ, ঠিক আছে, এখানেই আমাদের মোটামুটি শেষ। আমরা জাস্ট একটা কোশ্চেন নিব, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখানে আসো ভাইয়া, এটা না, এটা পরাবৃত্তের মধ্যে, পরাবৃত্তটি, এটাও পরাবৃত্ত, সহজ কোশ্চেন এগুলা, ওকে। এটাতে আসো, হ্যাঁ এটাতে আসো, দেখো কি বলছে যে কণিকের, দেখো এই যে দেখো 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 কি বলতেছে যে তোমার হলো যে কোনটা বলতেছে যে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হলে কোণটির প্রকৃতি এবং উহার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা আগে কথা হলো যে দেখো ভাইয়া, এই ম্যাথটা করার আগে আরেকটা সহজ একটু ম্যাথ তোমাদেরকে নেওয়া উচিত, না হলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে জন্য আমি কি করতে পারি, আমি একটা সহজ ম্যাথ খুঁজতেছি। তোমার হলো যে দিশকল্প দুই হতে কোণিকটির, আচ্ছা এই যে এটা পাইছি, এই যে এটা পাইছি, নাও 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 এটা পাইছি, দেখো কি পাইছে, দেখো এখানের মধ্যে আসো, এটার মধ্যে এটার গ নাম্বারটায় আসো, এটার গ নাম্বারটা কি বলতেছে, একটা ম্যাথ দিয়ে বাকি সব কিছু বুঝাই দেবো। দেখো এটা গ নাম্বারটা কি আছে, এটা কোন বোর্ডে আছে দেখো তো, এটা হলো কুমিল্লা বোর্ডে। কোশ্চেন ঠিক আছে কিনা আগে একটু দেখে নেই, কারণ পরে হাতে একেবারে সময় কম আছে, পরে কোশ্চেন ভুল থাকলে পুরো একদম পুরা নাজেহাল অবস্থা হয়ে যায়, বুঝতে পারছো? নাজেহাল অবস্থা যেন না হয় তার জন্য আগে থেকে সব কিছু চেক টেক করে তারপরে ঢুকা লাগতেছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, চলো আমরা তাহলে ঢুকে যাই, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। ওকে দেখো তোমার কি কি আছে, দেখো তো ভাইয়া, তোমার আছে কি দৃশ্যকল্প দুই, কি কি আছে দেখো, 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। কোশ্চেন এখানে কি আছে 4x স্কোয়ার, দেখো কোশ্চেন এখানে মেবি একটু ভুল হয়ে গেছে, দেখছো কোশ্চেন মনে হয় একটু ভুল নিছে, দেখছো এই কারণে মানে সমস্যা হয়। একটা কোশ্চেনে আছে কি x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর এখানে দিছে এইটা, মানে কি একটা ঝামেলা, মানে হুট হাট করে তোমাদের হলো যে এক একটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এখানে যেটা আছে ওইটা দিয়ে আমি করতেছি, আমি মানে একটু সহজটা দিয়ে তোমাদেরকে বোঝানোর ট্রাই করতাম, তাহলে তোমাদের জন্য হয়তো বা বুঝতে একটু হলো সহজ হইতো বিষয়টা, বুঝতে পারছো? তোমাদের জন্য একটু হলো বুঝতে সহজ হইতো বিষয়টা। আচ্ছা সমস্যা নেই, আমরা যেহেতু এরকম আছে সমস্যা নেই, এখন করি। দেখো এই জন্য আমি সবসময় একটু খেয়াল করতেছিলাম যে কোন সিকিউটা নিচ্ছিল, ঠিক আছে। 10y মাইনাস 16x প্লাস 1 ইকুয়াল টু হলো 0। তো এখানের মধ্যে এক্স গুলাকে এক সাইডে নিয়ে আসো, 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 5y স্কোয়ার প্লাস 10y আর প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে তুমি 4টা কমন নাও, তার মানে এক্স স্কোয়ার কি আসতেছে বলো তো ভাইয়া, মাইনাস 4x, আর এখান থেকে 5টা কমন নাও, 5টা কমন নিলে কি আসতেছে দেখো, y স্কোয়ার প্লাস 2y, আর এখানে কি আছে প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত, 0, ঠিক আছে। ওকে এটাকে দেখো কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 1 স্কোয়ার প্লাস 1
এখন দেখো এখানে কি এক্সট্রা করে আনছো 4, 4 এর সাথে এক্সট্রা 4 গুণ করলে কত হয় 16 এক্সট্রা আনছো, তার মানে একটা 16 তুমি এক্সট্রা আনছো, তার মানে এখানে -16 দেওয়া লাগবে, এক্সট্রা 16 যেহেতু আনছো। এবার দেখো এখানে কত এক্সট্রা আনছো 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, 1 এর সাথে 5 গুণ করলে হয় 5, তার মানে 5 এক্সট্রা আনছো, ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে এখান থেকে তুমি দেখো কত পাচ্ছ, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কি x - 2 হোল স্কয়ারের সূত্র 5y + 1 হোল স্কয়ারের সূত্র ইকুয়াল টু এটা কত হচ্ছে -21 আর 1 -20, এই পাশে নিয়ে যাও 20, এবার 20 দিয়ে এটাকে ভাগ করো, x - 2 হোল স্কয়ার 20, দেখো 4/20 প্লাস 5 ইন্টু y + 1 হোল স্কয়ার বাই 20 ইকুয়াল টু হলো 1। তাহলে এখান থেকে তোমার কি কি আসতেছে দেখো, এখান থেকে তোমার কি কি আসতেছে দেখো, এখান থেকে তোমার যেটা আসতেছে যে x - 2 হোল স্কয়ার বাই 5 প্লাস y + 1 হোল স্কয়ার বাই 4 ইকুয়াল টু হলো 1। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো যে দেখো, এটাকে তুমি লিখতে পারো যে x - 2 হোল স্কয়ার বাই 2 স্কয়ার বাই √5 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার বাই কি লিখতে পারো 2 স্কয়ার ইকুয়াল টু হলো 1। এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে কে এর মান বড়, কার মান বড়, এর মান বড় না বি এর মান বড়? অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে এর মানটা বড় বি এর চাইতে। এখানে তোমার কিসের মান জানতে চাইছে দেখো তো, পরাবৃত্তটির উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ জানতে চাচ্ছে বা নিয়ামকের সমীকরণ জানতে চাচ্ছে। এখন উপকেন্দ্রটা বের করার সূত্রটা কি ছিল বলো তো, x = +- a, 0 ছিল তাই না, 0, তার মানে x এর মান এইটা, তাহলে x এর মান যদি এইটা হয় আর y এর মান কি ছিল, y এর মান ছিল কত 0, দেখো y = কত ছিল 0 ছিল, তার মানে x = কি x আছে নাই, তার মানে x - 2 = কি আছে +- a, আর এটা কি আছে y + 1 = কত হচ্ছে 0। তাই কি না বলো তো ভাইয়া, তাই কি না, তাই তো হ্যাঁ তাই তাই তাই। যদি তাই হয় দেখো, যদি তাই হয় তাহলে এখান থেকে কিসের মান আসতেছে দেখো, ই এর মানটা লাগবে আমার তাই না, ই এর মানটা একটু বের করে নিয়ে আসি এই পাশ থেকে। তো ই = কি ছিল √1 - b²/a², তো বি এর মান কি আসছে দেখো তো 1 - বি এর মানটা কি আছে, বি এর মান আছে এই যে দেখো b² মানে 4 আর a² মানে 5, তার মানে এটা কি হচ্ছে 5, 5 - 4 মানে 1/√5, ঠিক আছে। তার মানে কি এখানের মধ্যে এর এর মানটা কি পাচ্ছ দেখো, x - 2 = +- এর মানটা কত আছে, এর মানটা আছে √5 আর এর মানটা কত পাইছো 1/√5, 1/√5। তাহলে এখান থেকে কি আসতেছে, এটা এটা কাটাকাটি, তাহলে থাকতেছে x - 2 = +- 1, তাহলে +1 প্লাস নিয়ে একবার কি আসবে দেখো তো, x - 2 = +1, তার মানে x = কি আসতেছে 3, আর x - 2 = -1, তার মানে x = কি আসতেছে বলো তো ভাইয়া 1, এইরকম একটা আসতেছে, আর y = কত আসতেছে দেখো তো -1। তার মানে এখন বলো তো ভাইয়া, তুমি এখন বলো তো ভাইয়া, এখন তোমার কি কি বের হয়েছে বলো তো ভাইয়া, এখন আমাদের কি উপকেন্দ্র লাগবে, এখন আমাদের উপকেন্দ্রটা কত হয়ে গেছে বলো তো ভাইয়া, তখন তো আমাদের উপকেন্দ্রটা কত ছিল, উপকেন্দ্র ছিল +- a, 0, এখন উপকেন্দ্র কত হয়েছে বলো তো ভাইয়া, এখন উপকেন্দ্র দেওয়া হয়েছে 3, -1 আর একটা কি হচ্ছে 1, -1। আশা করি বুঝতে পারছো উপকেন্দ্রটা তাই না, উপকেন্দ্রটা আমরা পেয়ে গেছি। যদি উপকেন্দ্রটা বুঝতে পারি তারপরে এখন আমাদের কি চাইছে বলো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা কি করাই দেওয়া লাগবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা করাই দেওয়ার কিছু নাই, 2b²/a, তার মানে কি সুন্দর করে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বি এর মানটা কত বসাবা 4 আর a এর মান হয়েছে √5, তার মানে 8/√5 হলো অ্যান্সার। এই হলো আমাদের ম্যাথ। তার মানে এখন থেকে এই ধরনের ম্যাথগুলো আসলে যেই কোনোভাবে তোমরা চাইলেই করতে পারবা তাই না, বলো তো করতে পারবা না, অবশ্যই করতে পারবা। বলছে যে দৃশ্যকল্প 1 হতে, আচ্ছা এই হলো আমাদের কোশ্চেন তাই না, এই হলো আমাদের কোশ্চেন, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেলছে। তো এইভাবে তোমরা যেই কোনো ধরনের সিকিউ থেকে 0 হলে একরকম, আর এরকম যখন 0-র বাইরে অন্য কিছু থাকলে তখন এইভাবে বের করবে, ঠিক আছে ওকে। ঠিক তেমনি উপবৃত্তটা যদি বুঝে যাও ভাইয়া, অধিবৃত্তটা একদম পানির মতো সোজা, একদম কি পানির মতো সোজা, ঠিক আছে। অধিবৃত্ততে আসো, একদম সেম কালারের সেম জিনিস হবে, শুধু সেম কালারের সেম জিনিস হবে। তোমাকে আমি অধিবৃত্তের জন্য একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখালে তোমরা একটু ভালো মতো ধরতে পারবা এবং ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে। অধিবৃত্তের ক্ষেত্রে লেখো, অধিবৃত্তের ক্ষেত্রে তোমার কি কি ঘটনা ঘটে, ঘটনা ঘটে কি কি মনে রাখবা যে এখানের মধ্যে দুই ধরনের ঘটনা ঘটে। ধরো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা কি কি পাই সবসময় মনে রাখবা যে এরকম দেখো, হয় এরকম একটা ইকুয়েশন পাবো আর একটা পাবো এরকম ইকুয়েশন, ঠিক আছে। এখন কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এটা নিয়ে স্টুডেন্টদের কি হয় বলতো ভাইয়া, সমস্যা হয়। তো এই সমস্যাটা যেন না হয় এই জন্য একটা টেকনিক বের করছি, দেখো ওই টেকনিকটা দেখালে আশা করি যে তোমরা ইজিলি মানে অধিবৃত্তটা বুঝতে পারবা। দেখো ওকে, আমরা যেখানে ছিলাম যে
দেখো এইখানের মধ্যে অক্ষ কোন অক্ষের মধ্যে আমাদের এটা হয়েছে এক্স অক্ষের মধ্যে, তাহলে মনে রাখবা যে এক্স অক্ষের মধ্যে হলে সবসময় এক্সটা আগে বসবে আর ওয়াইটা পরে বসবে, আর এখানে ওখানে ছিল কি প্লাস আর এখানে হবে শুধুমাত্র মাইনাস। এখানে কোন অক্ষের মধ্যে বসছে ওয়াই অক্ষের মধ্যে, তাহলে ওয়াই অক্ষটা আগে বসবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হবে 1। বুঝতে পারছো? আগে কি হইতো এ এর মান বি এর চাইতে বড়, এগুলো দেখাই দিতাম, আর এখন তোমাকে ইকুয়েশনে দিয়েই বোঝা যাবে যে আসলে এ এর মান আর বি এর মান দেখে চিন্তা করা লাগবে না, এ আগে আছে তার মানে এক্স অক্ষে মানে এক্স অক্ষ বরাবর কাটছে, আর ওয়াই বি এর মানটা আগে আছে তার মানে ওয়াই অক্ষ বরাবর কাটছে। এইটুকু থেকে আমাদের দেখো আমরা প্রত্যেকটা জিনিসে প্রথমে আমি একটা একটা করে দেখাই তোমাদেরকে। সেটা কি, প্রথমত হলো যে একটু এটাকে সরাই ফেলি, একটু সরাই ফেললে তুমি দেখো এইটা যখন তোমার কি থাকবে এরকম থাকবে তখন কি কি ঘটবে, আর যখন তোমাকে এরকম থাকবে তখন কি কি ঘটবে। ঠিক আছে, সমীকরণ তো এটা কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে 1, আর এটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 1। খুব ভালো কথা, খুব ভালো কথা। এটা যদি বুঝতে পারো তাহলে দেখো ভাইয়া এখান থেকে উৎকেন্দ্রিকতা কি আসবে, উৎকেন্দ্রিকতা আসবে, এখান থেকে কি আসবে উৎকেন্দ্রিকতা আসবে। দেখো উৎকেন্দ্রিকতা কি আসবে, উৎকেন্দ্রিকতা আসবে কি √1 প্লাস, এখন শুধু সবগুলো হলো সূত্রগুলো কি দেখো, ছোটটা সবসময় উপরে আর বড়টা হলো নিচে, আর এখান থেকে কি আসবে ইকুয়াল টু √1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এখানের মধ্যে বড় অক্ষর জায়গায় এখানে অনেক সময় এখানে প্রকাশ করে আর অক্ষ দিয়ে, আর অক্ষের মান কত 2a, আর এখানে অনুবন্ধী অক্ষের মান কত বলো তো ভাইয়া 2b, অনুবন্ধী অক্ষের মান কত বলো তো ভাইয়া 2b। ঠিক আছে, আর এখানের মধ্যে আর অক্ষের মান কত, বড়টার মান কত, বড়টার মান হলো 2a 2b, আর অনুবন্ধীটার মান কত হবে, অনুবন্ধী অক্ষের মানটা কত হবে বলো তো ভাইয়া 2a। ঠিক আছে, ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। এবার দেখো উপকেন্দ্র, এখানে উপকেন্দ্র মান কি হবে একদম সেম, কারণ সিমিলার, সব সিমিলার। বুঝতে পারছো? উপকেন্দ্র কি হবে প্লাস মাইনাস a, 0, আর এখানের মধ্যে উপকেন্দ্র হবে কি হবে বলো তো ভাইয়া 0, প্লাস মাইনাস b। ওকে ফাইন, খুব ভালো কথা। এরপরে দেখো ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কি হবে বলো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব এখানে কি হবে, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কি হবে, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কি হবে বলো 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 বলো, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কি হবে, জাস্ট ছোটটা বড়টা হবে নিচে বসবে, এইটুকুই যেটা আমরা এতক্ষণ শিখে আসছি। আর এখানের মধ্যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে বলো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b। এই তো। আর এইবার লেখো অসীম তটের সমীকরণ, এখানেই অসীম তটটা পাওয়া যায়। অসীম তটের সমীকরণটা লেখো, অসীম তটের সমীকরণ কি y = প্লাস মাইনাস b/ax। আর এখানে অসীম তটের সমীকরণটা কি হবে বলো তো ভাইয়া, এখানে একই টাইপের অসীম তটের সমীকরণ আমরা দেখবো, x = প্লাস মাইনাস কি হবে বলো তো ভাইয়া a/by। ঠিক আছে, এরকমই তো হলো ইকুয়েশন। এই হলো আমাদের কি, এই হলো আমাদের অধিবৃত্তের সবগুলা জিনিস। তো এখানেও সেম ঘটনা, ওই যে তোমার হলো যে যদি এখানে ইকুয়েশনের মধ্যে x মাইনাস সামথিং হয় তখন ওই যে আমরা কি করতে পারি বলো তো ভাইয়া, এই যে উপকেন্দ্রের মধ্যে বুঝের মানটা x = হয় তখন x - 2 ধরে কাউন্ট করব। বুঝতে পারছো তো? এইভাবে আমরা বাকি সবগুলা জিনিস করব। ঠিক আছে, তো এখন একটা কোশ্চেন নিয়ে আমরা করব, তাহলে আমাদের জন্য বুঝতে এবং করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি একটা কোশ্চেন নেই, একটা সিকিউ নেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং করতে সুবিধা হবে। ঠিক আছে, কণিকার অক্ষদ্বয়, এখানে অধিবৃত্ত আমরা এখন মনে হয় এখানে একটাও নেই নাই। ঠিক আছে, সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে, আমরা মনে হয় একটাও অধিবৃত্ত নেই নাই। ঠিক আছে, দৃশ্যকল্প দুইটা কি আছে, ওকে চলো, অধিবৃত্ত নেই নাই আমরা, সমস্যা নাই, কিন্তু আমরা একটা অধিবৃত্ত কোশ্চেন এখান থেকে নিয়ে আমরা সবগুলো জিনিস বের করি, তাহলে আমাদের মোটামুটি সবগুলো জিনিসের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সবগুলো জিনিসের কাজ শেষ হয়ে যাবে। আশা করি যে এইভাবে তোমরা সবগুলা জিনিস বের করতে পারবা। ঠিক আছে, একটা অধিবৃত্তের ইকুয়েশন নিব আমি। ঠিক আছে, একটা খুঁজতেছি, দেখি কোন অধিবৃত্তের ইকুয়েশনটা পাই আমি। ওকে, পাচ্ছি না। আচ্ছা, একটা ইকুয়েশন, জাস্ট একটা ইকুয়েশন। আচ্ছা, আরেকটা কথা বলি একটু তোমাকে, এখানে অনেক সময় কি হয়, এখান থেকে এখানে আসো, এই যে এখানে অনেক সময় কি করে, তোমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে যে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যেটা আমরা পরাবৃত্তের সমীকরণে বের করে আসছিলাম। বলো তো ভাইয়া পরাবৃত্তের সমীকরণ আমরা কি বের করছিলাম, SP = PM, কিন্তু এখানে কেন পিএমটা হয়েছে জানো, এটা সূত্র হলো আসলে SP = EPM। এইখানে এই যে পিএমটা আমরা জানি যে এর মানটা কি হয় বলো তো ভাইয়া 1 হয়, কার ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে। এর জন্য কি হয়েছিল, এর জন্য আমার SP = আমরা পাইছিলাম কি PM, মনে আছে? ওই যে এখানের মধ্যে তুমি কি করছিলা, যদি এটা S হয় তাহলে এখান থেকে তুমি কি করছিলা, PX, Y ধরে নিছিলা, আর এখানে এই নিয়ামক রেখা দিয়ে M করছিলা, মনে আছে এরকম।
তো এইখানের ক্ষেত্রে জাস্ট সব সেম থাকবে, শুধু এসপি ইকুয়াল টু হবে ইপিএম। এটা কারণ কি জানো, অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা আমার কি বলতো ভাইয়া, ওই যে আমরা দেখছিলাম না, ওয়ানের চাইতে ছোট, ওয়ানের চাইতে বড়, ওয়ানের চাইতে ছোট হলে উপবৃত্ত, ওয়ানের চাইতে বড় হলে অধিবৃত্ত। তার মানে ওয়ানের চাইতে বড়, কিন্তু সেই মানটা কত আমরা তো জানি না। তো প্রশ্নে বলা থাকবে যে √3, √2 অথবা √5। তো যেটা বলা থাকবে সেটা জাস্ট বসায় দিবা, এসপি ইকুয়াল টু √5 পিএম। তো পিএম ওই যে এসপি পিএম ওই যেইভাবে করতাম ওইভাবে করে ফেলবা পরাবৃত্ত। মানে একটা জিনিস আমি কেন ভালো মতো শিখেছি, পরাবৃত্তটা উপবৃত্ত অধিবৃত্ত একদম পানির মতো সহজ। একটা অধিবৃত্তের আমি কোশ্চেন নিব, তাহলে আমার মোটামুটি জার্নি এখানেই শেষ হবে আজকে অবশেষে। ঠিক আছে, সব কিছু তোমাদের মোটামুটি কমপ্লিট করে দিছি, সব কিছু কমপ্লিট করে দিছি, তাহলে আমার জন্য অনেকটা এখন সহজ হবে আমার জন্য জার্নিটা। ঠিক আছে, আমি কোনো কোশ্চেনে পাচ্ছি না, অধিবৃত্ত থেকে কোশ্চেন তুলনামূলক কম আসে, তো যার কারণে কোশ্চেন পাওয়াটা খুব একটা টাফ হয়ে গেছে, টাফ। সব হলো পরাবৃত্ত উপবৃত্তের। আচ্ছা, অধিবৃত্তের আমরা কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, কোনো একটা ইকুয়েশনও পাচ্ছি না। তো আশা করি যে অধিবৃত্তের ইকুয়েশন তো পারবা না, বলো তো, না পারার আমি কোনো কারণ দেখতেছি না। আশা করি যে তোমরা অধিবৃত্তের ইকুয়েশন খুব ভালো মতো করতে পারবা, যদি তোমরা একটু ভালো মতো এই চ্যাপ্টারটা ভালো মতো একটু দেখো। ঠিক আছে, ভালো মতো দেখো, তাহলে আমরা চলো একটু এখানে জাস্ট আমি একটা জাস্ট এক্সাম্পল নিয়ে দেখাই যে x-2 হোল স্কোয়ার বাই ডিভাইডেড বাই ধরো 9 আর প্লাস y-3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হলো কত 4। ঠিক আছে, এরকম আছে। তো এখান থেকে এক এক করে সবগুলো বের করতে পারবে না, উৎকেন্দ্রিকতা, আর অক্ষ, শুধুমাত্র এখানের মধ্যে কি কি হবে, ঝামেলাটা হবে উপকেন্দ্রের ক্ষেত্রে। উপকেন্দ্রের ক্ষেত্রে প্লাস মাইনাস এই বের করবা, কিন্তু এক্স এ যেহেতু, তার মানে x-2 ইকুয়াল টু এটা হবে, তখন এক্স এর মানগুলো বসাবা। আমার কথা কি বুঝতে পারছো? আবার ওইখানের মধ্যে y ইকুয়াল টু এইটা হবে। আর অসীম তটের ক্ষেত্রে কি হবে দেখো, অসীম তটের ক্ষেত্রে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ। এখানে দেখো, এখানে কি এটার মান কত 3 স্কোয়ার, আর এটা কত 2 স্কোয়ার, তাহলে বি কোনটা হবে, বি হবে 2, আর 3 কোনটা এইটা প্লাস মাইনাস এক্স। এই তো জাস্ট ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস। এগুলো সব সহজ সহজ কনসেপ্ট, সহজ সহজ পড়াশোনা, সব কিছু পারবা। ঠিক আছে, আমি এখন ধাপে ধাপে একটা একটা করে সিকিউ তোমাদেরকে দেখাই, তার মানে আমাদের জন্য তারপরে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এটা মোটামুটি দেখানো হয়েছে। মূলবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, কেন্দ্র মূলবিন্দুতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা বলা আছে, বলছে যে দৃশ্যকল্প দুই বানিত কণিকার অক্ষ। এটা সহজ 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 সহজ। এবার আসো, এটাতে আসো, দেখি তো এটা কি বলতেছে, যে এই যে ফোকাসের মান দেওয়া আছে, কোনটা উপকেন্দ্রিক লম্বের, এই এটা করাইছি না, এটা করাই দেই নাই, এটা করাই নাই। আচ্ছা দেখো, এটা 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 তাহলে শুরু করি, এটার আগে আরেকটা সিকিউ করানো উচিত। এই সিকিউটা কি আছে বলো তো ভাইয়া, এই সিকিউটাও করানো হয় নাই। আচ্ছা, এই সিকিউটা কি করাইছিলাম, দেখো তো এই সিকিউটা কি বলছে, উপকেন্দ্র এবং নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, এই সবে তো করানো হয়েছে এগুলো মোটামুটি, পরবর্তী উপকেন্দ্র এবং নিয়ামক রেখা সমীকরণ নির্ণয়। ওকে, তাহলে এটাই হলো আমাদের মোটামুটি এখন লাস্টের দিকে সিকিউ আছে। ঠিক আছে, এটাই আমাদের লাস্টের দিকে সিকিউ আছে। চলো ঠান্ডা মাথায় এই একটা সিকিউ আমরা সলভ করি, তাহলে আমাদের মোটামুটি এখন আমি বলতেই পারি যে তুমি ধরো ভাইয়া যেই কোনো ধরনের সিকিউ এখন আসলে তুমি করতে পারবা, তোমাকে নির্দ্বিধায় বলা চলে। ওকে চলো ভাইয়া, তাহলে আমরা এই সিকিউটা দেখি, আমাদের জন্য এই সিকিউটা কি অপেক্ষা করতেছে। যে আমরা কি বলছিলাম, যে দেখো এখানের মধ্যে সিকিউর মধ্যে এখানে কি খ নাম্বারটা কি বলতেছে, খ নাম্বারটা বলতেছে যে এসপি ইকুয়াল টু 6 হলে। আচ্ছা দেখো তো, এসপি মানে কি মনে আছে, ফোকাস দূরত্ব, এটা বলতেছে 6। ফোকাস দূরত্বের ক্ষেত্রে আমি কি শিখেছিলাম, এক্স প্লাস মানে বুঝের মান প্লাস এ ইকুয়াল টু কি হবে 6 হবে। এইটার মানটা কিভাবে বের করবে, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বলা আছে, দেখো এই যে বলা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x। তাহলে এখান থেকে দেখো এইটা কিসের মান, 4a ইকুয়াল টু 16 হলে এর মানটা কত হবে বলো তো ভাইয়া, 4 হবে। তাহলে x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে কত 6, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 6 মাইনাস 4 মানে হলো 2। ঠিক আছে, ওকে ফাইন, খুব ভালো কথা। এবার দেখো ভাইয়া y এর মানটা তাহলে কত হবে, y স্কোয়ার ইকুয়াল টু হবে 16 ইন্টু 2, তার মানে y স্কোয়ার ইকুয়াল টু হবে 32, আর y ইকুয়াল টু হবে কত 4 প্লাস মাইনাস 4√2। এবার দেখো ভাইয়া তোমাকে কি জানতে চাইছে, তোমাকে জানতে চাইছে যে পি বিন্দুর স্থানাঙ্ক কি x, y, তার মানে x এবং y এর মান তো পেয়ে গেছে। x এর মান হয়েছে কত 2, প্লাস মাইনাস 2 বা 2, প্লাস 2 প্লাস 4√2, আর একটা হলো 2, মাইনাস 4√2। এটাই হলো অ্যান্সার। এবার দেখো যে কি বলছে, দৃশ্যকল্প 2 এর কোণিকটি, দৃশ্যকল্প 2 কোনটা আছে এইটা, এই কোণিকটির উপকেন্দ্রিক লম্ব এবং এটা কি করাই দেওয়া লাগবে, করাই দেওয়া লাগবে বলো তো, কোনো করাই দেওয়ার কোনো মানে আছে, কোনো মানে নাই, কারণ এগুলা কিন্তু তোমরা করতে পারবে। তাও আমি একটু করাই দিচ্ছি, এটা একটু করাই দিচ্ছি। ঠিক আছে, তাও আমি একটু এটা করাই দিচ্ছি। ওকে
কোশ্চেন কি হ্যাঁ কপি হয়েছে। দেখো 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 কোশ্চেন যদি কপি হয়ে থাকে তাহলে দেখো আমি করাই দিচ্ছি, বেশিক্ষণ আর লাগবে না, একদম শেষের দিকে আসি। দৃশ্যকল্প দুইটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, তারপরে কি আছে মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখো এখানের মধ্যে জাস্ট তুমি কি করবা, এক্স স্কোয়ার গুলাকে এক সাইডে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 4x, আর মাইনাস 3y স্কোয়ার গুলাকে এক সাইডে নিয়ে আসো, আর তুমি কি করো 8টাকে এই সাইডে পাঠাই দাও। তাহলে এখান থেকে কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 দাও, +4 দাও, আর এখানে -3y স্কোয়ার রাখো, কোনো সমস্যা নাই, ইকুয়াল টু 8 দাও। তার মানে এটা আসতেছে কত, x - 2 হোল স্কোয়ার -3 × y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 দাও। তার মানে কি এখানে দেখো এটা যেহেতু 4 যোগ করছো, তার মানে এই পাশে 4 যোগ করা লাগবে, এই পাশে 4 যোগ করা লাগবে। তার মানে কি আসবে দেখো, x - 2 দেখো x - 2 হোল স্কোয়ার বাই 12 -3/y - 0 হোল স্কোয়ার বাই 12 ইকুয়াল টু হলো 1। তার মানে কি x - 2 হোল স্কোয়ার বাই 12 -y - 0 হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল টু হলো 1। বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো তাহলে বলো, এবার বলো তুমি এই ইকুয়েশনটা দেখে কার কথা মনে পড়তেছে, উপবৃত্ত, অধিবৃত্ত নাকি পরাবৃত্ত? বলো তো ভাইয়া, উপবৃত্ত, পরাবৃত্ত নাকি অধিবৃত্তের কথা মনে পড়তেছে? আমার তো কার কথা মনে পড়তেছে, আমার অধিবৃত্তের কথা মনে পড়তেছে। তোমাদের কার কথা মনে পড়তেছে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো এখানের মধ্যে কি কি জানতে চাচ্ছে, এখানের মধ্যে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলছে যে দেখাইতে বলছে, আরেকটা কি বলছে যে দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি বলো তো ভাইয়া, 2, এখানে কে বড় বলো তো ভাইয়া, এখানে এইটা বড়, তার মানে 2b²/a। তার মানে কি 2b²/a মানে কত হবে বলো তো ভাইয়া, 2 × b² মানে 4/a। তার মানে এটা আসছে কত, এটা হলো 3 মানে 2/3। এরপরে বলতেছে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা বলো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের সমীকরণের জন্য আমরা কিসের মান বের করতে পারি? আমরা জাস্ট উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল বলো তো ভাইয়া, ওইখানে শিখাই দিছিলাম x = +−a ছিল। তাহলে দেখো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি x +−a হয় এই ক্ষেত্রে, আর y ওইটার ক্ষেত্রে কি ছিল, y +−b, তাহলে e এর মানটা বের করো, √1 + b²/a²। তাহলে এটা করলে কি আসবে, 1 + 4/12, তাহলে এটা করলে আসবে 12, এটা আসবে 16, তার মানে 4 কত আসবে, √12। এরকম তো আসতেছে, হ্যাঁ, তার মানে 2√3, তার মানে এটা করলে আসবে 2/√3, 2/√3, ঠিক আছে? ওকে, এরকম। তার মানে এর মানটা কত বলো তো ভাইয়া, এর মানটা কত, এই যে এটা হোল স্কোয়ার মানে কত, দেখো ভাইয়া এর মানটা হচ্ছে প্লাস মাইনাস, এর মানটা হচ্ছে 2√3 কিভাবে বুঝলাম, এই যে দেখো 2√3 হোল স্কোয়ার হবে, x - a হোল স্কোয়ার, এটা হবে কি 2√3 হোল স্কোয়ার। তার মানে কি 2√3, আর এটার মান কত আসছে 2/√3, তার মানে √3 কাটাকাটি মানে আসতেছে কত, 4, +−4। বুঝতে পারছো, প্লাস মাইনাস কত আসছে, 4 আসছে। তার মানে তো ইকুয়েশন তো তোমরা পেয়ে গেছো যে, তার মানে একটার ক্ষেত্রে দেখো এখানে x এর মান কত ছিল, x - 2, তার মানে কি দেখো x - 2 = +−4, তার মানে একটার ক্ষেত্রে প্লাস নিয়ে করবা x - 2 = +4, আরটা ক্ষেত্রে মাইনাস নিয়ে করবা x - 2 = -4। আশা করি বুঝতে পারছো। ওকে ফাইন, এটা যদি বুঝতে পারো ভাইয়া, এবার আসো একটা কোশ্চেনে, এই কোশ্চেনটা আসি, ঠিক আছে? এই কোশ্চেনটা কি আছে বলো তো ভাইয়া, এই কোশ্চেনটা বলতেছে যে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের ক্ষেত্রে দেখো এখানে অনেকগুলো জিনিস বলা আছে, যে একটা কণিকের কেন্দ্র মূল বিন্দুতে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা আছে, বলছে কণিকের অক্ষ দেখে বিবেচনা করলে মানে অক্ষের সমীকরণ জানতে চাচ্ছে। ওকে ফাইন, খুব ভালো কথা। এখানে কয়েকটা জিনিস তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? এটা কত নাম্বার বোর্ড আসছে, এটা হলো রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন, ঠিক আছে? এটা কোন বোর্ডের প্রশ্ন, এটা হলো রাজশাহী বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? তো আমাদের এখান থেকে কি কি জিনিস দেখো, এখানের মধ্যে তোমার হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 2b²/a = √1 - b²/a। এখান থেকে a b এর মানটা বের করে অক্ষর ইজিলি অক্ষদ্বয়কে তুমি কি করতে পারবা, সমীকরণটা বের করতে পারবা, ঠিক আছে? ওকে ওকে, আমি একটু তুলনামূলক কঠিন কঠিন প্রশ্নগুলো রাখার চেষ্টা করছি সিকিউ গুলাতে। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটা বের করছি না, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয়, হ্যাঁ এটাও বের করছি, আর এটাও করছি। এটা কি বলছে যে, ওকে একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন, এটা মেবি গটা করছিলাম, এটা একটু কপি করো, এটা কপি করো, এটা কপি করো। ওকে, এটা কপি হয়েছে। এবার যদি এটা কপি হয়ে থাকে, চলো এটা আমি একটু মুছি। ওকে ভাইয়া, ওকে দেখি কয়টা বাজবে আজকে।
তো এখানের মধ্যে আসো খ নাম্বারটা বলছে কি দৃশ্যকল্প 1 হতে খ নাম্বারটা, এটা লাস্ট ম্যাথ আজকে আমাদের ক্লাসের, ঠিক আছে। খ নাম্বারটা বলতেছে কি দৃশ্যকল্প 1 হতে, দৃশ্যকল্প 1 এ একটা চিত্র দেওয়া আছে, পরাবৃত্তটির উপকেন্দ্র। আচ্ছা দেখো তো ভাইয়া, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ জানতে চাচ্ছে। উপকেন্দ্র কোনটা খেয়াল করে দেখো, পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এইটাই, এসটা, তাই না? এসটা বের করবা কিভাবে? এটা হলো কি, এই শীর্ষবিন্দুটা হলো এই এই যে দ্বিঘাক্ষ রেখা এবং উপকেন্দ্রের মধ্যবিন্দু। তাহলে উপকেন্দ্র মধ্যবিন্দু হলে তো ইজিলি বোঝা যায় যে এটা মধ্যবিন্দুটাকে যদি উপকেন্দ্রটাকে x1 আর y1 ধরলে, তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি? দেখো শর্ত মতে আমরা বলতে পারি কি, একদম সহজ একটা প্রশ্ন। দেখো এটা যে এত মজার ম্যাথ, দেখো 2 + x / 2 = 2, তার মানে কি x = আসতেছে কত 2। আর এখানে কি হবে, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো 2 না, এটা 1+, দেখছো 1+, তার মানে x = হচ্ছে কত 3। আর এখানে হচ্ছে কত সেম 1 + y/2 = 2, তার মানে y = হচ্ছে কত 3। তার মানে আমি পেয়ে গেছি, আমি কত পেয়ে গেছি, উপকেন্দ্র আমি পেয়ে গেছি, উপকেন্দ্র কত পেয়ে গেছি, পাচ্ছি কত 3,3। এখন দেখো ভাইয়া নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কোনটা? এইটা না, এই যে এইটাই তো নিয়ামক রেখার সমীকরণ, এই যে কালোটা, এই যে এইটাই তো, দেখো দ্বিঘাক্ষ লেখা আছে। তার মানে এটা সমীকরণ পাওয়ার জন্য তুমি দেখো অক্ষের সমীকরণ তুমি কি বের করতে পারবা না? বলো তো অক্ষের সমীকরণ কি? দেখো অক্ষের সমীকরণ তো হলো এই যে এই বিন্দুটা, এই যে এই রেখাটা, এই রেখাটা তো অক্ষের সমীকরণ, যেহেতু যেই রেখাতে আমাদের পেটটা কাটছে অক্ষের সমীকরণ। তাহলে অক্ষের সমীকরণের জন্য কি করবা বলো তো ভাইয়া? দুইটা বিন্দু দেওয়া আছে, x - x1, y1 - 2, y - y1, 1 - 2, এটা আর এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি x - y, x - y = কত থাকতেছে 0, ঠিক আছে। এটা যদি অক্ষের সমীকরণ হয় তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ কি হবে বলো তো ভাইয়া? দ্বিঘাক্ষের সমীকরণ হবে কি y এইখানে দেখো ভাইয়া এরা চেঞ্জ হয়ে যাবে, x + y + k = 0। এখন দেখো এটা হলো কি, এটা হলো দ্বিঘাক্ষের সমীকরণ, এটা হলো দ্বিঘাক্ষের সমীকরণ। এখানে এখন k এর মানটা লাগবে। দেখো তো k এর মানটা বের করার জন্য আমার একটা জিনিস বের করা আছে, সেটা কি আছে দেখো, ওই যে দেখো এই যে দ্বিঘাক্ষটা 1 1 বিন্দু দিয়ে যায়, তার মানে 1 1 বিন্দু দিয়ে যায়, 1 1 বিন্দু দিয়ে যায়। তাহলে কি হবে দেখো 1 + 1 + k = 0, তার মানে k এর মানটা কত -2। -2 হলে এখানে বসাই দাও x + 1 y - 2 = 0। এই হলো আমার সেই কাঙ্ক্ষিত কিসের সমীকরণ? এই হলো আমার সেই কাঙ্ক্ষিত নিয়ামক রেখার সমীকরণ। এই হলো ওভারঅল আজকে আমাদের পুরো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের 3টা টপিককে এক জায়গায় এনে অনেক অল্প সময়ের মধ্যে করে দেওয়া লাগছে। তারপরে আমি ভাবছিলাম যে এই ক্লাসটা মনে হয় আরেকটু কম সময়ের মধ্যে করা পসিবল কিনা, কিন্তু আসলে চ্যাপ্টার অনেক বড়। পরাবৃত্ত পাঠটা যদি ভালো মতো বুঝতে পারে কেউ, তাহলে উপবৃত্ত অধিবৃত্ত কিচ্ছু লাগে না, একদম পানির মতো সহজ লাগে। কারণ পরাবৃত্ত থেকে প্রশ্ন একটা সিকিউ হয়, উপবৃত্ত অধিবৃত্ত মিলে একটা হয়। অসীম তরটা কীভাবে বের করা হয় একটু তো দেখাই দিলামই। তো সব কিছু মোটামুটি তোমাকে দেখাই দেওয়া হয়েছে। তুমি যদি এই চ্যাপ্টারটা ভালো মতো এইভাবে আমি যেভাবে করাইছি এইভাবে যদি একবার করো, তোমার আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। যদি একবার বুঝতে অসুবিধা হয়, আরেকবার যদি ভিডিওটা থামিয়ে দেখো, তাহলে তোমার দেখবা সব কমপ্লিট হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ ছিলে সাবস্ক্রাইব করতে ভুলবা না অবশ্যই। আর হলো যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।